আসসালামু আলাইকুম। ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিতভাবে আমার এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ইতিমধ্যে আপনারা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বা ঘন্টা আইকন আছে সেখানে ক্লিক করতে ভুল করবেন না। এই বেল বাটনে ক্লিক করা থাকলে যে সুবিধাটা হবে, আমরা যখনই এই ধরনের কোনো লাইভ বা কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফাইড হবেন। তাছাড়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। আমাদের সঙ্গে আজকে আমাদের অতিথি হিসেবে আছে মেহেদী ভাই। মেহেদী ভাই বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করার পরে উইন্ডসর ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে এসেছিলেন। আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা, তার এই যে জার্নি, কিভাবে কানাডাতে আসলেন স্টুডেন্ট ভিসা নিয়ে, কিভাবে উনি এখানে পিআর নিলেন, এই সবগুলা অভিজ্ঞতা আমরা তার কাছ থেকে শুনবো। এবং বাংলাদেশি যেহেতু আমার এই চ্যানেলের ম্যাক্সিমাম ভিউয়ার্স এই ধরনের কোয়ারিজ থাকে, তাদের হয়তো এই ইনফরমেশন গুলা কাজে আসবে। তাছাড়া মেহেদী ভাইকে যদি আপনারা কোনো কোয়েশ্চেন করতে চান, আমাদের এই ভিডিওর পাশে যে লাইভ চ্যাট সেকশন আছে আপনারা সেখানে কোয়েশ্চেনগুলো করতে পারেন। আমি আশা করব যে আপনারা কোয়েশ্চেনগুলা উইন্ডসর ইউনিভার্সিটি এবং লেখাপড়া শেষে পিআর পাওয়ার যে প্রক্রিয়া এই সম্পর্কিত যদি করে তাহলে সবচেয়ে ভালো হয়। আর আমার গত লাইভগুলোর মধ্যে একটা অভিজ্ঞতা হয়েছে যেটা, যা আপনারা একই কোয়েশ্চেন বারবার অনেকবার করতে থাকেন, যেটাতে আমার যেটা হয় যে আমাকে এই কোয়েশ্চেনগুলোর থেকে আপনার সঠিক কোয়েশ্চেন পিক করতে আমার অনেক সময় ব্যাক পেতে হয়। তা আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনারা একটা কোয়েশ্চেন একই কোয়েশ্চেন বারবার না লিখতে। তাহলে যেটা হবে, আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনি যদি খুব প্রাথমিক পর্যায়ে এই ভিডিও আপনি কোয়েশ্চেনগুলো করে থাকেন তাহলে অবশ্যই আমি এটা পিক করব। আর যদিও আমি পিক করতে না পারি, আপনারা যেটা করতে পারেন আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানেও আপনারা এই একই কোয়েশ্চেন করতে পারেন। ভিডিওর পরে আমি যদি সময় পাই তাহলে সেগুলো অ্যান্সার দেবো, অথবা মাহাদি ভাই যদি কোনো প্রবলেম ফেস না করে আমি মাহাদি ভাইকে হয়তো রিকোয়েস্ট করবো প্রশ্নগুলো উত্তর পরবর্তীতে দিয়ে দিতে। তা আপনারা চেষ্টা করবেন এই প্রক্রিয়াটা ফলো করতে। তা আপনার বারবার একই কোশ্চেনের করলে যেটা হবে, আমি হয়তো বিরক্ত হবো, আপনার কোশ্চেনটা হয়তো আমি পিক নাও করতে পারি। তো অতএব একবার কোশ্চেনটা করার চেষ্টা করবেন, বারবার রিপিট করবেন না। তা এবার যাই মাহাদি ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? কেমন চলতেছে এই কোভিড-19 এর দুর্যোগ সময়টা? আলহামদুলিল্লাহ ভাই, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই লাইভে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর বাংলাদেশের খুবই আসলে ক্রিটিক্যাল একটা টাইম আছে বাংলাদেশ কানাডাতে। সো আমি সবাইকে ফার্স্টে অনুরোধ করবো যে আপনারা যেখানেই থাকেন না কেন যথেষ্ট সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন যেন কোভিড থেকে দূরে থাকতে পারেন। আর হচ্ছে যে আসলে আপনি জিজ্ঞেস করছিলেন যে কিরকম কাটছে আমার কোভিড এর দিন। আগে ভালো ছিল, কারণ আগে ওয়ার্ক ফ্রম হোম ছিল, এখন আবার প্রায় 2 উইকস এর মতো হলো আমার অফিস যেতে হচ্ছে। সো এটা খুবই আমি আমার এখানে আবার একটু ফ্লেক্সিবিলিটি আছে। আমার অফিসে বলছে যে নভেম্বরের আগে অফিসে যেতে হবে না, বাসা থেকে কাজ। মাশাআল্লাহ। যাক, এখন প্রতিষ্ঠান অনেক ল এবং চিন্তা ভাবনা ভেরি করে। এনিওয়ে, হ্যাঁ চল। জি জি জি, এই হলো অবস্থা আপাতত। আচ্ছা, তা দয়া করে আপনি সুস্থ থাকেন। তা আপনি যে কানাডাতে আসলেন, কত বছর আগে আসলেন এই যে স্টুডেন্ট ভিসা নিয়ে? আমি বেসিক্যালি 2014 এর ডিসেম্বরে মাসে আসছিলাম এখানে। আচ্ছা, তা আপনি কেন এই ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করলেন, উইন্ডসর ইউনিভার্সিটি? আরো তো অনেক ইউনিভার্সিটি ছিল। রাইট। হ্যাঁ। জি, এটার পিছনে মেইন কারণ হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটি চুজ করে আমার কয়েকটা জিনিস দেখতে হয়েছে। যেমন আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে প্রথমে আপনি যদিও বলছেন বাট আমি বলে রাখি। সো আমার বেসিক্যালি নর্থ সাউথ থেকে আমি বিবিএ করছি এবং আমার মেজর ছিল এইচআর এবং মার্কেটিং। সো আমি যখন আপনার চিন্তা করলাম যে একটা নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করবো, তখন আমি কয়েকটা জিনিস আমার মাথায় রাখতে হয়েছে। যেমন ফার্স্ট অফ অল আমি চিন্তা করছি কানাডাতে আসবো, এবং দেন আমি চিন্তা করলাম যে কোন ইউনিভার্সিটিতে আমার সাবজেক্টটা আছে। সো আপনারা যখন বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে ইউনিভার্সিটি সম্বন্ধে জানার চেষ্টা করবেন তখন দেখবেন যে সব ইউনিভার্সিটিতে সমস্ত সাবজেক্ট অফার করা হয় না। সো আমি এখানে দেখলাম যে কোন ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট আছে। সো আমি এইচআর এ মাস্টার্স করতে চাচ্ছিলাম, যেহেতু আমার এইচআর ব্যাচেলর করা ছিল। সো
আমি ইউনিভার্সিটি অফ উইন্ডসর সহ বিভিন্ন ইউনিভার্সিটি দেখলাম যে কোথাও কোথাও কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনার মাস্টার্স করতে হলে আপনার জিমেটের প্রয়োজন। কিছু ইউনিভার্সিটিতে আছে আপনার যখন মাস্টার্স করতে হলে ফিউ ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, বাট আমি একজন ফ্রেশ ব্যাচ মানে ফ্রেশ গ্র্যাড ছিলাম আর কি। সো আমার জিমেট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না এবং আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল না। সো আমি চাচ্ছিলাম শুধুমাত্র আইএলটিএস দিয়ে এমন একটা ইউনিভার্সিটিতে যেতে যেখানে আমার সাবজেক্টে পড়াশোনা করা পসিবল। সো সেখান থেকে এবং প্লাস টিউশন ফি একটা ফ্যাক্টর, যেমন কিছু কিছু ইউনিভার্সিটি টিউশন ফি হয়তো আপনার মাস্টার্স এর জন্য হয়তো $60,000-70,000-80,000 মতো আছে, বাট ইউনিভার্সিটি উইন্ডসর টিউশন ফি অ্যারাউন্ড 30,000-35,000 এর মতো মাস্টার্স এর জন্য। সো ওইটা আমার জন্য রিজনেবল ছিল আর কি। সো এই সমস্ত ফ্যাক্টর গুলো বিবেচনা করে আমি আসলে সিদ্ধান্ত নিই যে আমি ইউনিভার্সিটি অফ উইন্ডসর থেকে মাস্টার্স করবো। আচ্ছা আচ্ছা। তা আপনার এই মাস্টার্স কত বছরের ছিল? এটা জি জি থ্যাংক ইউ। এটা বেসিক্যালি 4টা সেমিস্টারে, সো বেসিক্যালি 16 মান্থস। যদিও এটা 16 মান্থস, বাট আমাদের যেহেতু সামার সেমিস্টারে পড়াশোনা করতে হয় এই জন্য এটাকে 2 ইয়ার্স ইকুইভ্যালেন্ট কনসিডার করা হয়। এবং আমাদের যখন ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় তখন সেটা আমাদের যেহেতু 2 ইয়ার্স এর পড়াশোনা এই জন্য 3 বছরের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় আমাদেরকে। আচ্ছা, তাহলে এটা মিন করতেছে যে আপনারা সামারে কোনো ব্রেক পেতেন না, মানে That's অনেকেই right. যেটা সামারে ফুল টাইম জব করে, উইন্ডসর ইউনিভার্সিটিতে সামারে আসলে ব্রেক নেওয়া যায় না, তাই তো? জি জি ঠিক। আচ্ছা। আর আপনার কি কোনো স্টাডি গ্যাপ ছিল বিবিএ এর পরে, যে আপনার এই যে মাস্টার্স এর মধ্যে কোনো গ্যাপ ছিল? না, আমার একদম কোনো স্টাডি গ্যাপ ছিল না। এবং এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি যে আমি এখানে আসার পর আসলে অনেকের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে এবং ওনারা অনেকেই আসলে অনেক স্টাডি গ্যাপ রয়ে গেছে। এবং এই বিষয়টা নিয়ে অনেকে রিগ্রেট করে যে আমি কেন আগে সিদ্ধান্ত নিলাম না যে আমি মাস্টার্স করব বা এরকম, তাহলে হয়তো বা আমার জন্য বেটার হতো। সো আপনারা যদি সত্যিকার অর্থে মানে আমাদের ভিউয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে চিন্তা করেন যে আপনারা বাইরে আসবেন, পড়াশোনা করবেন, তাহলে যত আর্লি করা যায় ততটা ভালো। কারণ যত আপনি পরে করবেন আপনি বেসিক্যালি ততটা পিছায় পড়বেন। আমি আমার এক্সপিরিয়েন্সটা যদি বলি, আমি আমি আপনার যখন বেসিক্যালি বিবিএ করছিলাম, সেকেন্ড ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে ছিলাম আমি, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটা নর্থ আমেরিকান ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার করে চলে যাবো বিবিএ করার সময়। তারপর ওই কথা আমার আব্বুকে বলার পর আমার আব্বু বলতেছে যে তুমি এখন অনেক ছোট, এখন তোমার যাওয়ার দরকার নেই, বরং তুমি বিবিএটা শেষ করো, বিবিএ শেষ করার পর তুমি মাস্টার্স এর জন্য যেও। সো ওইটা আমার মোটামুটি মাথায় ছিল যে আমি মাস্টার্স করতে যাব। সো এই কারণে আমি যখন বেসিক্যালি ইন্টার্নশিপ করি, লাস্ট সেমিস্টার ছিল বিবিএ, তো তখনই আমি বেসিক্যালি ইন্টার্নশিপের পাশাপাশি আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিই এবং আইএলটিএস এর পরীক্ষা দিয়ে দিই। এবং ইন্টার্নশিপের পরে মোটামুটি সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট আসতে অ্যারাউন্ড 3 থেকে 4 মাসের মতো সময় লাগে। সো আমার আইএলটিএস রেডি করা ছিল। সো আমার এখনো মনে আছে যে যেদিন কিনা আমি আমার ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাই, ঠিক তার পর দিনই আমি অ্যাপ্লাই করে দিই ইউনিভার্সিটি অফ উইন্ডসরে। এবং আমার সবকিছু ঠিক করা ছিল যে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো। এবং আমার মনে আছে যে আমি 2014 আপনার এপ্রিলে আমার বেসিক্যালি আপনার ইন্টার্নশিপ শেষ হয়। তার আরো কয়েক মাস পর আপনার মানে প্রসেস হতে সময় লাগে সার্টিফিকেট হাতে আসতে। এবং 2014 ডিসেম্বর আমি কানাডা চলে আসি। সো আসলে বাকি পুরো টাইমটা প্রসেসিং এর মধ্যে ছিল। আচ্ছা, আপনার প্রসেসিংটা কি আপনি নিজে করেছেন নাকি কোনো প্রতিষ্ঠানের হেল্প নিয়েছেন? সত্যিকার কোনো অর্থে এজেন্সি? জি জি সত্যিকার অর্থে আমি একটা এজেন্সি হেল্প নিয়েছিলাম। ওদের নাম হচ্ছে আইইসিসি। এটা আপনার বনানীতে ওদের অফিস এবং ওরা অনেক বেশি হেল্পফুল। সো আমি নিজে থেকেও মোটামুটি এখানে আমি একটা জিনিস রেকমেন্ড করবো সবাইকে যে আপনার যে কোনো ইউনিভার্সিটিতে গিয়েই তাদেরকে বলবেন না যে আমাকে করে দেন, আপনি নিজের থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করবেন, নিজে নিজে কিছু রিসার্চ করবেন। কারণ হচ্ছে যে ওরা হয়তো আপনাকে এমন ইউনিভার্সিটিতে পাঠাতে চাবে যেখানে হয়তো তাদের সাথে লিঙ্ক ভালো বা তাদের সাথে সম্পর্ক ভালো, এই সমস্ত জিনিসের ভিত্তিতে। বাট আপনি যদি আপনি যদি আপনার নিজের মতো করে রিসার্চ করে যান, তাহলে হয়তো আপনি আরো বেটার কোনো ইউনিভার্সিটিতে যেতে পারেন আর কি। সো আমাকে বিভিন্ন ইউনিভার্সিটি অফার করা হয়েছিল ফার্স্ট, যেমন মেমোরিয়াল ইউনিভার্সিটি প্লাস এরকম রয়্যাল সুইস ইউনিভার্সিটি। বাট আমি ফার্ম ছিলাম, আমি ইউনিভার্সিটি উইন্ডসর ছাড়া অন্য কোথাও যাবো না, কারণ ওই সমস্ত ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলো একটু পিছনে ছিল, উইন্ডসরের মোটামুটি ভালো র্যাঙ্কিং ছিল। সো আমি যখন ওই কথা বলছি আমি ইউনিভার্সিটি অফ উইন্ডসর ছাড়া অন্য কোথাও যাবো না, তখন ওনারা শুধুমাত্র আমি শুধুমাত্র ওই একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি এবং আলহামদুলিল্লাহ ওখান থেকে অফার লেটার পাইছি এবং ফাইনালি ওখানে। আপনি আপনি আপনার এজেন্সির কথা বললেন, ওরা আসলে ওদের যাদের সঙ্গে ওদের টাই ভালো তাদের প্রতি তারা ইনসিস্ট করে যে তুমি ওটাতে ভর্তি হও, যেটাতে কমিশন বেশি পায়। কিন্তু আগে থেকে যদি আপনি ডিসাইড হয়ে নেন যে আমি এটাতেই যাব, এবং যদি কেউ কোনো এজেন্সি ইউজ করতে চায় তাদেরকে চেষ্টা করবে যে ওইটা। যদিও আমি আসলে কোনো এজেন্সির পক্ষপাতী না, অনেক সময় অনেক ইউনিভার্সিটি মিসগাইড করে। হয়তো আপনার সঙ্গে যে কনসালটেন্ট কথা বলছে সে তো খুব ফ্রেন্ডলি বা খুব ভালো মানুষ, সবসময় একরকম লোক থাকে না। তা এখন আপনি যে টাইমে করছেন সেই টাইমে থেকে তো এখন আরো আপনার মানে তথ্য প্রযুক্তি আরো ইমপ্রুভ
হ্যাঁ, এখন বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো আরো তথ্য সমৃদ্ধ। এখন আরো মানে এই অফার লেটার পাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো এগুলো আরো অনেক অনেক সহজ আমার যেটা মনে হয় জি, জি। আরকি। কেউ যদি নিজে ট্রাই করে তাহলে হয়তো সে নিজেও এটা জোগাড় করতে পারবে। আপনি কি মনে রাইট। করেন? জি, জি, অবশ্যই। এবং হুম, আমি যেহেতু আমি বললাম যে যদি আমি ইউনিভার্সিটি সরি আমি যদি মানে কানাডাতে আসার ব্যাপারে একটা এজেন্সির সহযোগিতা নিয়েছিলাম, বাট স্টিল হুম, আমি মোটামুটি সিআইসি এর ওয়েবসাইট থেকে অথবা যখন অফার লেটারের বিষয় ছিল তখন আমি ইউনিভার্সিটি অফ উইন্ডসরের যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এবং কি কি ডকুমেন্ট লাগবে সবগুলো সম্বন্ধে আমি খুব মানে ভালো মতন করে মানে পড়ছিলাম, জানছিলাম এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করছিলাম। যেমন আপনি অফার লেটার সম্বন্ধে আমি যদি সামান্য হালকা করে আলোচনা করি যে আসলে কি কি জিনিসের প্রয়োজন। আমি হুম, আসলে আসছিলাম কয়েক বছর আগে, so আমার হয়তো বা মোটামুটি একদম অ্যাকুরেটলি ওগুলো মনে নাই, বাট আমি চেষ্টা হুম, করবো হুম, যতটুকু অ্যাকুরেট ইনফরমেশন দেওয়া জি, যায়। সো আপনার যখন আপনি যখন অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে তখন আপনার এসএসসি ইন্টারের রেজাল্ট সেটা লাগবে। তাছাড়া হচ্ছে আপনি যখন আমি যেহেতু মাস্টার্স স্টুডেন্ট হিসেবে আসছি, আমার ব্যাচেলর রেজাল্টটা লাগতো, সো ট্রান্সক্রিপ্ট প্লাস প্রভিশনাল সার্টিফিকেট যেটা সেটা আমার লাগতো ওখানে। এবং প্রভিশনাল সার্টিফিকেট ছাড়াও আপনার দুজন প্রফেসরের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার যেটা সেটা লাগবে। তো রেকমেন্ডেশন লেটার ইউনিভার্সিটি অফ উইন্ডসরের নিজস্ব ফরম্যাট ছিল এবং ওই ফরম্যাটটা ডাউনলোড করে প্রিন্ট করে আমি প্রফেসরকে দিচ্ছি এবং ওনারা এটা ফিল করে পাঠিয়ে দিছে। এবং তাছাড়া আপনার স্টেটমেন্ট অফ পারপোজ, আপনি কিসের জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান এবং কিসের জন্য ওই সাবজেক্টে আপনি পড়াশোনা করতে চান, এরকম আপনাকে মোটামুটি এক ধরনের এক পেজের মতো একটা এসে টাইপের বা লিখতে হয়। তো সেইখানে হুম, আপনি বেসিক্যালি বলবেন যে কেন আপনি সাবজেক্টটা চুজ করতে চাচ্ছেন এবং আপনি যতটা চেষ্টা করবেন যে মানে আপনার আগ্রহ দেখানোর জন্য কানাডার প্রতি এবং সেই সাবজেক্টের প্রতি, বিশেষ করে কারণ এইটা বেসিক্যালি ইউনিভার্সিটি এডমিশনের জন্য। এবং আপনি বলতে পারেন এখানে যে আপনি আসলে ভবিষ্যতে আপনার ক্যারিয়ার করার কথা চিন্তা করতেছেন এবং আপনার মনে হয় যে এই সাবজেক্টটা আপনার জন্য অনেক ভালো হবে, এরকম করে আপনি বর্ণনা দিয়ে স্টেটমেন্ট অফ পারপাস এটা সেটা লিখতে হয়। আচ্ছা। তা আমি আর এক ভাইয়ের সঙ্গে কিছুদিন আগে কথা বলছিলাম। তো উনি বলল যে এইটা লেখার সময় সবসময় চেষ্টা করার দরকার যে আমি জানি না আপনি এটা কিভাবে ফলো করছিলেন যে তাদের কাছে এই ধরনের একটা ধারণা ক্রিয়েট করতে হবে ভিসা অফিসারের কাছে যে আপনি এই কোর্সটা করার পরে আবার বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশে আপনার এই কোর্সের উপরে এ ভালো ফিউচার আছে। যে কারণে আপনি করতে চাচ্ছেন এটা এবং যদি আপনি উইন্ডসর ইউনিভার্সিটি বা কানাডার ইউনিভার্সিটি থেকে যদি এই ডিগ্রিটা নিতে পারেন তাহলে এই প্রসপেক্টটা আরো অনেক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, এতে ভিসা অফিসার হয়তো মানে প্লিজড হয় যে তার কাছে একটা ধারণা তৈরি হয় যে জি, জি, আপনার মেন ইন্টেনশন লেখাপড়া করার জন্য, আপনার রাইট। ইন্টেনশনটা কানাডাতে থেকে যাওয়ার জন্য না। তা আপনি কি একই রকম ধারণা জি, পোষণ করেন বা আপনি কি জি, একই জি, কথা বলেছিলেন? জি, অ্যাবসলিউটলি। কারণ আমি স্টেটমেন্ট অফ পারপাসটা বেসিক্যালি ২ টা। একটা হচ্ছে ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাডমিশন নিবেন তখন হুম, একটা লিখতে হয়। প্লাস হচ্ছে ভিসা অফিসারকে আপনি যখন ভিসার জন্য এপ্লাই করবেন তখন লিখতে হয়। সো হুম, ভিসার জন্য যখন এপ্লাই করবেন অবশ্যই, অবশ্যই। কারণ আসলে অনেক রিজেকশন লেটারের মধ্যে আপনার লেখা থাকে যে দ্যা অফিসার ইজ নট কনভিন্সড দ্যাট ইউ আর কামিং ব্যাক টু ইওর কান্ট্রি। সো হুম, অবশ্যই আপনাকে মেনশন করতে হবে, আপনাকে খুব স্ট্রং কান্ট্রিটাই দেখাতে হবে। আপনার ফ্যামিলি মেম্বার দেখাতে হবে, আপনার অনেক অ্যাসেট দেখাতে হবে যে, এবং আপনাকে বুঝাতে হবে যে আপনি শুধুমাত্র অল্প সময়ের জন্য পড়াশোনা করে আপনি দেশে ব্যাক করবেন। আপনি যদি কোনোভাবে এটা এক্সপ্রেস করেন যে স্টেটমেন্ট অফ পারপাস এর মধ্যে ভিসা অফিসারকে যখন লিখবেন যে আপনি থেকে যাওয়ার প্ল্যান, তাহলে কখনোই তারা আপনাকে ভিসা দিবে না। সো বুঝতে এটা পারছি। খুব সুন্দর করে বর্ণনা দিতে হয়। আচ্ছা। আর তারপর পরের স্টেপটা আপনি তো পেয়ে গেলেন অফার লেটার। তারপরে কি করলেন? যে অফার লেটার পাওয়ার পর বেসিক্যালি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, সো স্টুডেন্ট হুম, ভিসার জন্য। সো এই ক্ষেত্রে আপনার অফার লেটার প্রয়োজন হবে। অফার লেটার ছাড়া হুম, আপনার যে স্পন্সর করবে তার আর্নিংটা শো করতে হবে, তার ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, তার সলভেন্সি সার্টিফিকেট এবং তার লাস্ট 2 ইয়ার্স এর আপনার যে ট্যাক্স পে করছে সেটা যে 3 সার্টিফিকেট, সেই ডকুমেন্ট গুলো জোগাড় করতে হয়। এটা হুম, ছাড়া আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা ডকুমেন্ট, যেটা আপনার কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড নাই, এটা জোগাড় করে গুলশানের যে ভিএফএস আছে ওখানে গিয়ে আপনার জমা দিতে হয়। সো আমি হুম, ম্যানুয়ালি জমা দিয়েছিলাম পেপার হুম, ফাইলে যেটা, ওটা হুম, জমা দেওয়ার পরে তারপর আপনার মানে বায়োমেট্রিক আপনার ফিঙ্গারপ্রিন্ট হয় এবং হুম, তারপরে হচ্ছে আপনার কাছে যদি আপনি ওই স্টেজ পর্যন্ত যান হুম, তখন আপনার ওরা যদি মানে সিঙ্গাপুর থেকে যখন প্রসেস করবে তারপর একসময় আপনার মেডিকেল যাবে। মেডিকেল হুম, যাওয়ার পর মেডিকেল করতে হয় এবং মেডিকেল করার পরে সর্বশেষ আপনার আইদার, আমি বেসিক্যালি যেটা করছিলাম মেডিকেল যখন পাঠিয়েছিলাম তখন আমার সাথে হুম, মেডিকেলের সাথে পাসপোর্টটাও সাথে সাথে সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছিলাম। সো আচ্ছা, ওইটা অনেকে করে, আবার কখনো কখনো কেউ আপনার মেডিকেল হওয়ার পরে তারপর পাসপোর্ট সেন্ড করে আর কি। এবং আচ্ছা, ফাইনালি আলহামদুলিল্লাহ পাসপোর্ট অ্যাপ্রুভাল ছিল আর কি ভিসার জন্য। আচ্ছা। আ আ তা আপনার এই উইন্ডসর ইউনিভার্সিটিতে আপনার তো আমি যতটুকু জানি এখানে কলেজে আপনার ১ বছরের টিউশন ফি
বা পুরা 2 বছরের টিউশন ফি বা 1 সেমিস্টারের টিউশন ফি বাংলাদেশ থেকে পে করতে হয়। রাইট। হ্যাঁ? তা আপনার উইন্ডসর ইউনিভার্সিটির কি এই ধরনের কোনো টার্মস আছে যে জি। বাংলাদেশ থেকে তাকে টিউশন ফিটা পে করতে হয়? রাইট। সো আমাদের ইউনিভার্সিটি অফ উইন্ডসর আমি যখন পড়াশোনা করছি, আমি বেসিক্যালি আপনার 2015 এর জানুয়ারি থেকে 2016 এপ্রিল পর্যন্ত এটা ছিল আমার একাডেমিক ইয়ার। সো হুম, এখন হয়তো আমার নিয়ম হালকা চেঞ্জ আসতে পারে। বাট তখন হুম, আমাদের সময় বেসিক টিউশন ফি ছিল $30,000, $30,000 ডলার, যেটা বাংলাদেশি হুম, ইকুইভ্যালেন্ট আমি হয়তো বলবো যে অ্যারাউন্ড 22 লাখ টাকার মতো। হুম, প্লাস হচ্ছে আপনার প্লাস কিছু এডিশনাল কস্ট ছিল, যেমন ধরুন আপনার হেলথ ইন্স্যুরেন্স সহ প্লাস এডিশনাল কিছু কস্ট ছিল। সব মিলে আমি বলবো অ্যারাউন্ড $33,000 মতো ছিল টিউশন ফি, একদম সবকিছু মিলে। সো হুম, আমি বলবো 30,000 রাউন্ড ফিগার বলতেছি এখানে। প্লাস হচ্ছে তো $30,000 মধ্যে $15,000 আমাকে বাংলাদেশ থেকে সেন্ড করে দিতে হয়েছে ইউনিভার্সিটি অফ উইন্ডসরকে, এবং আচ্ছা, বাকি যে আপনার ডলারটা সেটা আমার প্রত্যেক সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার দেওয়া লাগে না, কারণ ওটা বাংলাদেশ থেকে $15,000 আমি দিয়ে আসছি, এবং হুম, পরবর্তী যে $15,000 সেটা আমি আপনার প্রত্যেক সেমিস্টারে 5,000 5,000 5,000 করে পে করতে হয় আচ্ছা, ইউনিভার্সিটি আচ্ছা। থেকে। তো আপনি এটা পে করছেন কিভাবে? আপনি কি ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে কিভাবে এটা পে করছিলেন? যে হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে পে করছেন, আমি যখন আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললাম, হুম, আপনার হুম। সিটি ব্যাংকে আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলি, এবং সেখান থেকে ব্যাংকের মাধ্যমে সরাসরি ওদেরকে ওয়াইর ট্রান্সফার করা হয়েছিল এমনটা। আচ্ছা। যদি আপনার ভিসা রিফিউজ হতো, এটা কি ভিসার আগে করছিলেন না পরে করছিলেন? এটা ভিসার আগে করতে হয়। সো আপনার ভিসা যদি রিফিউজ হয়ে যায় তাহলে আপনাকে পুরোপুরি রিফান্ড করবে, রিফান্ডেবল এটা অ্যামাউন্টটা। রিফান্ডেবল। জি। আচ্ছা। তা আর আপনি যে আসার পরে তো আ আপনি পার্ট টাইম জব করতেন, তাই না? লেখাপড়ার পাশাপাশি যেটা স্টুডেন্টরা করে অনেক স্টুডেন্ট যে রাইট, ২০ ঘন্টা যে তারা ওয়ার্ক পারমিট পায়, সেটা রাইট। আপনি কি এই ধরনের কোনো কাজ করতেন পার্ট টাইম নাকি লেখাপড়াতে পুরা 100% মনোযোগ জি, দিয়েছিলেন? তো আমার আলহামদুলিল্লাহ আমি আসলে খুবই লাকি এই ব্যাপারে যে আমার আসলে বাসা থেকে টিউশন ফি প্লাস লিভিং কস্ট এর ফুল ব্যাকআপ ছিল আরকি। সো হুম, আমাকে আলহামদুলিল্লাহ ওরকম ওয়ারি করতে হয় না। বাট খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যখন মাস্টার্স করি উইন্ডসর সিটিতে। হুম, সো উইন্ডসর সিটিকে বলা হয় যে মানে একটা ডেড সিটি বা খুব আনএমপ্লয়মেন্ট এর ক্যাপিটাল, এরকম বলা হয় আরকি। সো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পড়াটা খুবই, খুবই কঠিন একটা ব্যাপার। সো হুম, উইন্ডসরে যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই আপনার উইন্ডসর থেকে পাশে প্রায় 1 আওয়ার মতো ড্রাইভের একটা শহর আছে লেমিংটন নাম। সো হুম, লেমিংটন শহরে গিয়ে আপনার ওখানে আপনার কয়েকগুলা ফ্যাক্টরি আছে। সেখানে আপনার হুম, মানে টমেটো বা এরকম শসা বা এরকম কিছু প্যাকেজিং এর জব করে থাকে আরকি। হুম, হুম, সো আপনার বেশ অনেকেই আপনি ওখানে যায়, প্লাস স্টিল আপনার মানে জব পাওয়াটা আসলে খুবই, খুবই কঠিন উইন্ডসরে। তো আমাদের হুম, সময় আলহামদুলিল্লাহ আমরা খুব বেশি লাকি ছিলাম যে উইন্ডসরে আপনার ডাউনটাউন একটা কল সেন্টার ছিল, সাদারল্যান্ড গ্লোবাল সার্ভিস নাম। সো হুম, তারা একটা নতুন প্রজেক্ট পায়, এবং প্রজেক্টে হুম, ওদের প্রায় 200 নতুন লোকের মতো লাগতো। সো হুম, এত লোক উইন্ডসরের মতো শহরে পাওয়াটা বেশ কঠিন। টরন্টোতে হয়তো বা পাওয়া কঠিন না। সো ওরা যে হুম, কাজটা করে ওইটা হচ্ছে ইউনিভার্সিটি অফ উইন্ডসর ছাড়া আরেকটা কলেজ আছে উইন্ডসরে, সেটা হচ্ছে সেন্ট ক্লেয়ার কলেজ নাম। সো হুম, হুম, দুইটা ইনস্টিটিউশন ওরা যায়, এবং দুইটা ইনস্টিটিউশনে গিয়ে ওরা আপনার মানে স্পট হায়ারিং করে। সো যারা আচ্ছা। যারা মোটামুটি গেছে অলমোস্ট আমি বলবো যে 90% এর ইন্টারভিউ নিয়ে হায়ার। হুম, সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা আমার সেকেন্ড সেমিস্টারের পর, যেহেতু 4টা সেমিস্টারের আমাদের হুম, ডিউরেশন ছিল। তো সেকেন্ড সেমিস্টারের পর যখন থার্ড সেমিস্টারের শুরুর দিকে ওরা আমাদের হুম, ইউনিভার্সিটিতে আসছিল, এবং আমি ওখানে গেলাম, যাওয়ার পর আলহামদুলিল্লাহ চাকরি হয়ে যায়। তো এটা একটা কল হুম, সেন্টার ছিল, খুবই ফ্লেক্সিবল টাইপের, খুবই আরামের একটা কাজ ছিল সেটা। তো সেটা হুম, আপনার আমি পরবর্তীতে 2 সেমিস্টার যেটা, তখন আমি হুম। উইকলি 20 আওয়ার্স করে এখানে করতাম আর কি কাজ। আচ্ছা, আচ্ছা। এই যে আপনার ওয়ার্ক পারমিট আপনি কখন পেয়েছেন? ইউনিভার্সিটিতে আসার পরে ইউনিভার্সিটি ১ সেমিস্টার যাওয়ার পরে নাকি এয়ারপোর্ট থেকে আপনাকে দিয়ে দিয়েছিল? না, ওয়ার্ক পারমিটটা বেসিক্যালি আমাকে আপনার এয়ারপোর্ট থেকে আচ্ছা, আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের হুম, আগ পর্যন্ত যখন ছিল, তখন হুম, ছিল আপনার মানে ১ সেমিস্টার যাওয়ার পরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। ১ম হুম, সেমিস্টারে এরকম ওয়ার্ক পারমিট পেতেন না। বাট আমাদের সময় বা আমাদের ১ সেমিস্টার মতো আগে থেকে যখন নতুন নিয়ম শুরু হয়, তখন হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আপনার হুম, আসার সাথে সাথে আপনার ওয়ার্ক পারমিটের জন্য মানে অফ ক্যাম্পাস ২০ ঘন্টা কাজ করার জন্য এলিজিবল হবে। এখন এখানে আচ্ছা, একটা ব্যাপার আছে, কেউ যদি আপনার মানে ইএসএল বা যে ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে মানে ফাউন্ডেশন যে কোর্স যেটা অনেকে করে, হুম, ওই সময় আসলে ওয়ার্ক পারমিট থাকে না আমার জানা মতে। হুম, হুম, সো জি, জি। যে আমার এটা করতে হয় না। আমাদের উইন্ডসর আইএলটিএস এর রিকোয়ারমেন্ট 7 ছিল। আলহামদুলিল্লাহ আমার 7 ছিল আইএলটিএস এ। হুম, সো আমি শুরু থেকেই আসলে ওয়ার্ক পারমিট ছিল, এবং আমি কাজের জন্য এলিজিবল ছিলাম আরকি। আচ্ছা, আচ্ছা। তা ওই আপনার মাস্টার্স কোর্সের জন্য আপনার উইন্ডসর ইউনিভার্সিটির IELTS এর স্কোর আপনার 7 7 লাগে। রাইট। প্লাস আপনার জিপিএ কত লাগে আপনার যদি এইচএসসি বা আপনার বিবিএ বা ব্যাচেলর ডিগ্রি?
জি, জি, আন্ডারগ্রেজুয়েট। জি, জি, ওইটা বেসিক্যালি আপনার সিজিপিএ লাগে 3 এর মতো হলে এপ্লাই করা যায়। তো হুম, সাধারণত আপনার যেহেতু অনেক দেশ থেকে এপ্লাই করে, সো যত বেশি থাকে আসলে ততই ভালো। বাট হুম, আপনার আমার জানার মতে বেসলাইন 3 সিজিপিএ ব্যাচেলর সিজিপিএ 3 এর উপর থাকলে আপনি এপ্লাই করা যায়। অ্যাপ্লাই করা যায়। রাইট। আচ্ছা। তা আপনার আপনি তো একটু আগে বললেন যে ইএসএল কোর্স বা যারা আইএলটিএস কোর্স করেন নাই বা যারা আইএলটিএস কোর্স 7 করতে পারে নাই, রাইট। তারা কি কোনোভাবে ভর্তি হতে পারে? এই জি। উইন্ডসরে ওখানে গিয়ে ইএসএল কোর্স করার চিন্তা করে যদি করা পারে রাইট, সেটা? রাইট। জি, জি। সো ইউনিভার্সিটি অফ উইন্ডসরে আমাদের এটা আসলে প্রোগ্রাম ভ্যারি করে। যেমন আমাদের যে বিজনেসে মাস্টার্স করার জন্য আপনার আইএলটিএস এর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট মিনিমাম 7 থাকতে হয়। বাট হুম, ইঞ্জিনিয়ারিং এ যেমন রিকোয়ারমেন্টটা 6.5। বাট আচ্ছা, আপনার কেউ যদি 6 নিয়ে আসে দ্যাটস অলসো অ্যাকসেপ্টেবল। সো কেউ আচ্ছা। যদি 6 নিয়ে আসে তার আপনার 1 সেমিস্টার ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয় এবং ওইটা বেশ ভালো এক্সপেন্সিভ, যেটা প্রায় অ্যারাউন্ড $5,000 মতো পড়ে যায়। বাংলাদেশ টাকায় 3 লাখ টাকার মতো। সো হুম, বাংলাদেশ থেকে আপনি যদি চিন্তা করেন যে 3 লাখ টাকা যে আপনি একটা সেমিস্টার আপনি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শিখবেন, প্লাস হচ্ছে হুম, আপনি কোনো কাজও করতে পারবেন না, এটা আসলে হুম, অনেক 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 বেশি এক্সপেন্সিভ। সো হুম, আমি আপনারা যারা ভবিষ্যতে ইনশাল্লাহ আসবেন তাদেরকে আমি রেকমেন্ড করবো যে আপনারা ধরেন যদি 6 পান অথবা যদি 6.5 পান কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট 7, অর্থাৎ আপনারা যদি হুম, রিকোয়ারমেন্ট মিট করতে না পারেন, আপনারা অবশ্যই একাধিকবার আইএলটিএস দেওয়ার চেষ্টা করবেন। এর হুম, মাধ্যমে আপনারা আসলে অনেক বড় একটা চাঙ্ক অফ মানি আপনারা সেভ করতে পারতেছেন। সেভ করতে পারবে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, বা এটা ভালো সাজেশন। আ আমি এবং এখানে ছোট্ট করে আমি একটা জিনিস এড করে রাখি যে জি, আমার মনে আছে যে ইউনিভার্সিটি অফ উইন্ডসর থেকে আমার যে অফার লেটার আসছিল ওখানে এরকম হুম, লেখা ছিল যে কেউ যদি আপনার মানে আইএলটিএস এর যদি রিকোয়ারমেন্ট যদি মানে হিট করতে না পারে বা ম্যাচ করতে না পারে, তাহলে হুম, সে আপনার মানে মানে ওদের যে ফাউন্ডেশন কোর্স সেই হুম, ফাউন্ডেশন কোর্স শুরু হওয়ার আগেও কেউ যদি সাবমিট করে যে সে হুম, নাম্বার পরীক্ষা দিয়ে আবার সে আপনি আইএলটিএস এর ডিজায়ার্ড রেজাল্টটা পাইছে, তাহলে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স ওয়েভ করে দেওয়া হয়। সো ও আপনার যদি আচ্ছা। এরকম সিচুয়েশন হয়ে থাকে যে আপনি মোটামুটি ভিসা পেয়ে গেছেন, আপনি আসতেছেন অথবা কয়েক মাস পরে, বাট হুম, স্টিল আপনার হাতে কিছু সময় আছে, আপনি ট্রাই করেন আর একবার দুইবার যাওয়ার জন্য। আপনি যদি লিস্ট ওই স্কোরটা পেয়ে যান তাহলে হয়তো আপনি বড় একটা টাকা সেভ করতে পারতেছেন। হ্যাঁ, হ্যাঁ, সেভ হয়ে যাবে। সেটাই, সেটাই। আরেকটা পার্সোনাল কোয়েশ্চেন করি, আপনি যদি Sure. কিছু মনে না করেন। আপনি এটা নাও এটা ম্যান্ডেটরি না, আপনি উত্তরটা স্কিপ করতে পারেন। আপনি ব্যাংকে কি পরিমাণ টাকা দেখাইছিলেন? এটা আসলে আমার 70-80 এর মতো এরকম দেখানো হয়েছিল। আচ্ছা, আচ্ছা, ওকে। কতদিন ছিল টাকাটা ব্যাংকে? এটা আসলে নরমালি আমার জানার মতে আপনার আই থিঙ্ক লাস্ট 2 ইয়ার্স এর স্টেটমেন্ট দেখাতে হয় এরকম। বাট হুম, আমার এখানে এটা মানে আইডল মানি হিসেবে আসলে অনেকদিন পড়েছিল, মানে কয়েক বছরের মতো পড়েছিল এটা এখানে এরকম। আচ্ছা, আচ্ছা। কোনো এটা কি ট্রানজাকশন আপনার অ্যাকাউন্ট না আপনার বাবার অ্যাকাউন্ট ছিল? আমার বাবার account। বাবার অ্যাকাউন্ট। আর আপনার এ এই বা এরকম আপনার জানাশোনা কি আপনাদের এই স্কুলের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে এরকম কেউ ছিল যারা এজেন্সি থেকে টাকা ধার করে আসছে বা আত্মীয়স্বজনের মাধ্যমে টাকা ধার করে ব্যাংক স্টেটমেন্ট শো করছে। এই ধরনের কি আপনার চোখে পড়ছিল কেউ? এই ধরনের আমি যখন পড়াশোনা করি তখন চোখে পড়ে নাই, বাট তার পরবর্তী সময় আসলে চোখে পড়ছে। আমি এই ব্যাপারে ছোট্ট করে কত কথা অ্যাড করে দিতে চাই। সেটা হচ্ছে যে জি, ভাইয়ের সাথে শুরুতে যখন আলোচনা হচ্ছিল তখন ভাইয়া বলতেছিলেন যে আসলে অনেক এজেন্সি আছে যারা আনরিলায়েবল, প্লাস ওরা হচ্ছে হুম, আপনাকে এত বড় বিপদে ফেলবে যে আপনি কল্পনা করতে পারবেন না। অনেক এজেন্সি আছে, যেমন আমি নাম অবশ্যই মেনশন করবো না, বাট আমি বলি যে কিছু এজেন্সি আছে যারা আপনার কাছে অথবা 10 থেকে 15 লাখ টাকা চার্জ করবে শুধুমাত্র ভিসার জন্য, এবং হুম, ওরা আপনাকে কাগজপত্র সব বানাই দিবে, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সবকিছু আপনাকে বানাই দিবে, এবং ওরা বলবে যে ওদের সিঙ্গাপুর অফিসে নাকি নিজেদের লোক আছে। আমি জানি না সেটা সত্যি কিনা, মনে হয় না সত্যি, হুম, বাট ওরা আপনাকে সমস্ত ফ্রড কাগজপত্র বানাই দিবে। ওই কাগজপত্র বানাই দিয়ে আপনি যদি একবার ধরা খান আপনি কয়েক বছরের জন্য পুরো ব্যান খেয়ে যাবেন। সো আমি কাউকে আসলে রেকমেন্ড করবো না এরকম মানে ফ্রডুলেন্ট ওয়েতে অ্যাপ্লাই করার জন্য। আমি চেষ্টা হুম, করব মানে লিগাল ওয়েতে যতটুকু পারা যায় ওভাবে করে স্ট্রং ব্যাকগ্রাউন্ড শো করে অ্যাপ্লাই করার জন্য। প্লাস হচ্ছে যে আমি কয়েক মাস আগে কোভিড এর আগে হয়তো হুম, প্রায় এখন থেকে 6 মাস মতো আগে শুনছিলাম যে আপনার কানাডার ভিসা প্রসেসিং এর টাইম, স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর টাইম আগের থেকে অনেক বেড়ে গেছে, এই কারণে যে ওরা নাকি আপনার কতগুলা আপনার ফ্রড কেস এরকম ধরছে এবং ধরার পর এখন কাগজপত্রগুলো খুব স্ট্রংলি ভেরিফাই করে। সো হুম। আমি অবশ্যই রেকমেন্ড করবো যে কাউকে এই ধরনের ফ্রড কোনো কিছু থ্রুতে অ্যাপ্লাই না করার জন্য। এপ্লাই না করার জন্য। আ আর আরেকটা কথা যে আপনি তো ২০ ঘন্টার বেশি একজন স্টুডেন্ট কাজ করতে পারে না। হ্যাঁ? নরমালি লিগালি। হ্যাঁ? তা যেমন টরন্টোতে কিন্তু অনেক স্টুডেন্ট আছে রাইট, যারা ২০ ঘন্টার উপরে কাজ করে। যেমন ধরেন যে বাংলাদেশে এখানে যেহেতু বাংলাদেশে অনেক গ্রোসারি শপ আছে, পাকিস্তানি শপ আছে। রাইট। তারা অনেক সময় গ্রোসারিতে ক্যাশে জব করে অথবা কোনো দেশি কোনো
রেস্টুরেন্টে ক্যাশে কাজ করে, তো যেটা ওরা হাইড করে, হ্যাঁ, এবং দেখা গেছে যে তার সে 20 ঘন্টার যে তার যে সপ্তাহে যে কাজের যে লিমিট, তার চেয়েও বেশি কাজ করে এক্সট্রা ইনকাম করার জন্য। এটা কি উইন্ডসরে পসিবল এই ধরনের কিছু করার? উইন্ডসর আসলে মানে মানে আমি বলবো যে 99%ই পসিবল না। কারণ হুম, হচ্ছে যে উইন্ডসর ফার্স্ট অফ অল আপনার মানে জবেরই অনেক ক্রাইসিস এখানে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে আপনি যে কাজগুলোতে করবেন বেশিরভাগ কাজই মানে বেসিক্যালি হচ্ছে আপনাকে অন্য শহরে এজেন্সির থ্রুতে নিয়ে যাবে, সো ওরা আচ্ছা, সাধারণত আপনার ক্যাশে পে করবে না। কেউ বাট করবেন। স্টিল কিছু আপনার মনে করেন যে বাংলাদেশি বা ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্ট বা এরকম কিছু গ্রোসারি শপ আছে যারা তো আপনাকে উইকলি 20 আওয়ার্স বেশি পে করবে, আমি জানি সেটা। সো হুম, এটা আসলে হয়তো বা পসিবল, বাট আপনি যদি চিন্তা করেন যে আপনাকে তো মিনিমাম ওয়েজ পে করবে না, যখন আপনি হুম, 20 আওয়ার্স এর বেশি কাজ করবেন আপনাকে যখন তারা ক্যাশে পে করবে, আহ আপনার যদি মিনিমাম ওয়েজ যখন $14 না হয় তাহলে তো আপনাকে $10 করে পে করবে। সো আপনি তারও হয়তো কম। অনেক বেশি কাজ করবেন, অনেক বেশি হুম। কাজ করবেন, বাট হয়তো অল্প কিছু বেশি টাকা আর্ন করবেন আর কি। সো এরকম পসিবল, বাট খুবই রেয়ার কেস এটা। আপনি কি এরকম রেয়ার কেসের কাউকে পেয়েছেন কখনো আপনাদের জি ক্লাসমেটদের জি মধ্যে? জি জি জি। তাদের রেজাল্ট কেমন ছিল? রেজাল্ট আসলে মানে আমি যাকে মানে একজনকে চিনতাম সে আসলে তার রেজাল্ট অনেক ভালো ছিল, বাট হুম, সাধারণত মানে এটা আসলে পসিবল হয় না। কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনি মানে দিনে আপনি সরি উইকলি আপনি 30 ঘন্টা কাজ করবেন, প্লাস হচ্ছে আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, আপনার মিড টার্ম থাকবে। সো হুম। ইউজুয়ালি এটা হয়তো বা মানে খুবই চ্যালেঞ্জিং একটা টাস্ক হয়ে যায়। বাট আমি সবার যাকে পক্ষে না, হ্যাঁ, যে হয়তো যাকে জানেন সে হয়তো খুবই এক্সট্রা অর্ডিনারি পারসন। রাইট সবাই তো আর রাইট এক্সট্রা অর্ডিনারি না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সেটাই। হ্যাঁ, আচ্ছা। তা যাক, ভালো একটা জিনিস। আরেকটা কথা প্রসঙ্গে আমি জানলাম কিছু, মানে লাইফে শুরু হওয়ার আগে, যে আপনি ম্যারিড এবং এখানে মাস্টার্স করার আগেই আপনি ম্যারিড ছিলেন বাংলাদেশে থাকতে। রাইট রাইট। তাই না? তা জি আপনি আপনি বললেন যে আপনার স্টাডি গ্যাপ নেই। কিন্তু আপনি কি তাহলে বিবিএ থাকাকালীন আপনি বিয়ে করছেন তাহলে? রাইট, দ্যাটস রাইট। জি জি। আচ্ছা। তাহলে আপনি আপনার ওয়াইফ কে কেন নিয়ে আসলেন না তখন? কারণ যেহেতু স্পাউস নিয়ে আসা যায়। এবং জি আমি যতটুকু আমার আইডিয়া হলো যে আপনারা সলভেন্ট ফ্যামিলি ইয়া কাপল। রাইট। সো এইটার পিছনে আসলে মেইন কারণ ছিল যে আমার আসলে আলহামদুলিল্লাহ আই হ্যাভ টু বেবিস রাইট নাও এন্ড হুম, দে ওয়ার born when I was in Bangladesh. সো হুম, আমি আসলে বাংলাদেশে আমি সেপ্টেম্বর আমি বাংলাদেশ থেকে কানাডাতে আসি ডিসেম্বরে, হুম, 2014 এর ডিসেম্বরে কানাডাতে আসি। আর হুম, আমার যদি দুইটা বাবু আছে তাদের জন্ম হয় আপনার সেপ্টেম্বরে। সো হুম, তারা আসলে দুইটা টুইন আর কি ওরা। সো ওরা হুম, আসলে অনেক বেশি ছোট, যেহেতু সেপ্টেম্বরে তাদের জন্ম এবং আমি এখানে ডিসেম্বরে চলে আসি। সো হুম, আমি আসলে চিন্তা করলাম যে আমার এটা একা যাওয়াটা বেটার হবে। প্লাস কারণ হচ্ছে এখানে আসার পর দুইটা ছোট ছোট ভাবে টেক কেয়ার করা অবশ্যই পসিবল না আমার ওয়াইফের পক্ষে একা। সো আমি হুম, চিন্তা করি যে আমি আপাতত চলে যাই স্টুডেন্ট ভিসা, এবং যার পরবর্তীতে যখন আমার বাবুরা একটু বড় হবে, যখন আমার ওয়াইফ হয়তো একা দুজনকে আপনার টেক কেয়ার করতে পারবে, তখন হয়তো বা আমার ফ্যামিলির জন্য আমি অ্যাপ্লাই করবো, এবং সেটাই আমি করি। আমি যখন ওয়ার্ক পারমিটে ছিলাম তখন আমি হুম। আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করি, এবং তখন আলহামদুলিল্লাহ ওরা আমার এখানে আসছে। আচ্ছা। আরেকটা জিনিস, এই যে আপনাদের এই উইন্ডসরে যারা মাস্টার্স করতে আসেন, তারা যদি কোনো কারণে রেজাল্ট খারাপ করে, হ্যাঁ? তাদের কি পরিণাম ভোগ করতে হয়? যে উইন্ডসরে এরকম আসলে কয়েকটা কেস আমরা দেখছিলাম যে রেজাল্ট খারাপ করলে যেটা হয় সেটা খুবই আনফরচুনেট, তাদেরকে আসলে হুম, দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হয়, এবং হুম, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সো আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো যে, প্লাস আপনারা যদি একটা জিনিস চিন্তা করেন যে টিউশন ফি কিন্তু আসলে অনেক অনেক বেশি এক্সপেন্সিভ এখানে। আপনি যদি একটা হুম, কোর্সে ফেল করেন আপনাকে যদি রিটেক করতে হয় আপনাকে $1000 উপরে আপনাকে পে করতে হবে। প্লাস হুম। আপনি যদি শুরুতে যদি এমন টানা 2 সেমিস্টার খারাপ করেন আপনাকে স্ট্রেট দেশে পাঠিয়ে দিবে। সো এটা আসলে খুবই খুবই কেয়ারফুল যারা আপনার আসবেন তারা। ও হ্যাঁ, ওদের এই উইন্ডসরের সিস্টেম কি? যেমন আমি এখানে কলেজগুলাতে যেটা হয়, টরন্টোর কলেজগুলাতে, যে আপনি যদি রেজাল্ট খারাপ করেন সেটা আবার করার একটা সুযোগ থাকে। জি বের করে দেন, হ্যাঁ? বা রাইট দেশে পাঠিয়ে দেন না। কিন্তু আপনি বললেন যে উইন্ডসরে এই ঘটনাটা ঘটে, দেশে পাঠিয়ে দেয়। ওদের জি রিকোয়ারমেন্টস কি? যে সিজিপিএ এর উপরে নির্ভর করে নাকি কোন সাবজেক্ট ফেল করা? মানে এটা ওরা কিভাবে কাউন্ট করে? রাইট। সো ইউনিভার্সিটি অফ উইন্ডসর রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার আমাদের টোটাল মাস্টার্স আমাদের 12টা কোর্স ছিল টোটাল। সো হুম, 12টা কোর্সের মধ্যে আপনার হচ্ছে 70% এর নিচে আপনি দুইটা কোর্সে পেতে পারবেন। থার্ড হুম, কোর্স আপনি যদি পান তাহলে থার্ড কোর্সটা আপনাকে, অথবা যেই তিনটা কোর্সে আপনার 70% এর নিচে আছে সেগুলো থেকে আপনাকে যে কোনো একটা রিটেক নিতে হবে। হুম, বাট আপনি যদি শুরুতেই ধরেন আপনি যদি দুইটা বা তিনটা কোর্সে পেয়ে যান আপনাকে আরেকবার চান্স দেওয়া হবে। আপনি যদি স্টিল তুলতে না পারেন আপনাকে এডমিশন ক্যান্সেল করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এবং আমাদের সময় এটা কয়েকজনের সাথে আমি দেখছি এই ঘটনাটা ঘটতে।
কিন্তু সে যদি সঙ্গে সঙ্গে টরন্টোর কোনো একটা কলেজে ভর্তি হয়ে যায় তখন তো তারা দেশে যেতে হচ্ছে না। তখন হয়তো বা জি জি তখন হয়তো আপনার মানে পুরোপুরি আলাদা করে অ্যাডমিশন নিয়ে সে একটা লম্বা একটা প্রসেস হয়ে দাঁড়াবে, তখন সেটা হয়তো বা পসিবল। বাট আপনার ইউনিভার্সিটি উইন্ডসর থেকে অ্যাডমিশন পুরোপুরি ক্যান্সেল হয়ে যায়। কিন্তু মানে আমি জাস্ট মানে খারাপ সিচুয়েশনটা জি জানাচ্ছি, জি যারা ভবিষ্যতে যদি আল্লাহ না করুক কারোর ভাগ্যে এই ধরনের ঘটনা ঘটে ইনশাল্লাহ যায়, হবে। সে কি করতে পারে তাকে একটু বুদ্ধি দেওয়ার জন্য আমি বলতেছি আর কি। রাইট রাইট যে সে রাইট হয়তো এখানে কোনো কলেজে কোনো বিপ্লব কোর্সে ভর্তি হয়ে যেতে পারে, যেটা হয়তো সে তার স্টুডেন্টশিপটা কন্টিনিউ বজায় রাখার হতে জন্য। পারে। জি জি। হ্যাঁ, সম্ভব। আর আপনার এই কোর্সে যে কি কোয়াপ ছিল? না, আমাদের কোর্সে কোনো কোঅপের ব্যবস্থা ছিল না আসলে। পুরোপুরি আচ্ছা। কোর্স বেসড প্রোগ্রাম ছিল এটা। কোঅপ আপনার কি জানা আছে আপনার স্টুডেন্ট আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো যেটা কোঅপ বা ইন্টার্নি ম্যান্ডেটরি, এবং এই কোঅপে করে তারা কি ধরনের ইনকাম করতে পারে এই উইন্ডসর এলাকাতে? জি, উইন্ডসর এলাকাতে আপনার আসলে কোঅপের পেমেন্ট সাধারণত আপনার মিনিমাম ওয়েজের চেয়ে সাধারণত একটু বেশি থাকে। হুম, সাধারণত আমি বলবো যে অ্যারাউন্ড 16 থেকে আপনার শুরু করে হয়তো বা আপনার $20 মতো পার আওয়ার করে মানে কোঅপের জন্য সময় পে করা হয় আরকি। সো হুম, উইন্ডসরের মতো শহরে আপনার সত্যি অর্থে কোঅপ পাওয়াটা একটু কঠিন, বাট স্টিল হুম, মানে ইম্পসিবল না। সো আপনি যদি প্রপার ওয়েতে আপনি যদি রেজিউমে প্রিপেয়ার করে আপনি যদি এপ্লাই করেন, অবশ্যই হুম। সেটা পসিবল। আচ্ছা, আচ্ছা। তা এখন আপনি তো পিআর পেয়ে গেছেন, হ্যাঁ, জি। কোর্স কমপ্লিট করছেন। এখন আপনার ফ্যামিলিও এখানে ভালো পজিশনে আছেন, ভালো জব করতেছেন। আপনার এই যে এই লেখাপড়ার শেষে আপনার যে পিআর পেয়েছেন, এই প্রক্রিয়াটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, আপনি কিভাবে পিআর পেলেন? হ্যাঁ, এটা আমাদের একটু বলুন। থ্যাংক ইউ। সো আমি আসলে পিআর পাইছিলাম আপনার পিএনপি প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের থ্রুতে আমি অ্যাপ্লাই করি এবং সেই প্রোগ্রামের থ্রুতে আমি পিআর পাই। সো আমাদের এখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমাদের আমাদের যখন আমাদের আগে পর্যন্ত রিকোয়ারমেন্টটা আপনার এমন ছিল যে কেউ যদি মাস্টার্স শেষ করে তখন সে হুম, সাথে সাথেই প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে দিবে। সো আমাদের মোটামুটি প্ল্যান এমন ছিল। সো আমরা মাস্টার শেষ করার সাথে সাথে আমাদের আইএলটিএস রেডি করা ছিল যে আমরা হুম, এখন পিআর এর জন্য অ্যাপ্লাই প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করব। বাট এখানে একটা ঝামেলা হয় যে ওই সময়টাতে কানাডায় আপনি অনেক সিরিয়ান রেফিউজি আনে, এবং রেফিউজি হুম, আনার কারণে আমাদের যে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের থ্রুতে যে আমরা অ্যাপ্লাই করি ওই প্রসেসটা পুরোপুরি প্রায় 1 থেকে 1.5 বছরের জন্য বন্ধ করে রাখা হয়। সো হুম, আমরা জাস্ট খালি ওয়েট করতেছিলাম কখন খুলবে কখন খুলবে। তো ফাইনালি যখন প্রায় 1 বছরের মতো পরে ওরা যখন খুলে এটা, তখন আপনার এমন প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম বা ওআইএনপি এখন যেটাকে বলা হয়, ওইটার থ্রুতে আমরা অ্যাপ্লাই করি আর কি। সো ওইটার আচ্ছা, থ্রুতে অ্যাপ্লাই করলে আপনার কিছু কিছু ডকুমেন্ট শো করতে হয়, যেমন হচ্ছে যে আপনার অবশ্যই আপনার মানে মাস্টার্স কমপ্লিট করা থাকতে হয়। সো আপনার যে হুম, সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট সেটা, প্লাস হচ্ছে আপনার যে ভ্যালিড স্ট্যাটাস, কারণ তখন আপনার ওয়ার্ক পারমিট থাকে, সো ওয়ার্ক পারমিটের হুম, ডকুমেন্ট শো করতে হয়। একই সাথে আপনার একটা রেজিউমি তাদেরকে দিতে হয়, এবং হুম, সেই সাথে আপনার ব্যাংক স্টেটমেন্ট একটা অ্যামাউন্ট আসলে শো করতে হয়। সো আমার যতদূর মনে পড়ে যে আমাদের সময় তখন একজনের জন্য আপনার এমন স্টেটমেন্ট আই থিঙ্ক $12,000 মতো ছিল আর কি, যেটা শো করতে হয়, বাট নট নেসেসারিলি এটা কানাডাতে শো করতে হয়। সো যেমন আমার টাকাটা আমি কানাডাতে শো করি না, আমার ওই টাকাটা আমি বাংলাদেশে শো করি, এবং বাংলাদেশে আমার যে সিটি ব্যাংকে আমি যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা খুলছিলাম হুম, সেই অ্যাকাউন্টে আমার আব্বু আমার যে পরিমাণ টাকা জমা রাখতে হতো সেই পরিমাণ টাকা জমা রাখছে। তো আমার অ্যামাউন্ট একটু ডিফারেন্ট ছিল এই কারণে যে আমি যখন অ্যাপ্লাই করি তখন এখানে আমার ওয়াইফ এবং আমার 2টা বাচ্চা আছে, সো ওদের অ্যাড করে অ্যাপ্লাই করতে হইতো। সো এই কারণে আমার একটু বেশি শো করতে হয়েছে। আই থিঙ্ক আমার হুম, অ্যারাউন্ড হয়তো আপনার $18,000 মতো শো করতে হয়। সো হুম, ওই ডকুমেন্ট গুলো নিয়ে অ্যাপ্লাই করার পর তারপর হইতেছে আপনি একটা মানে একটা লেটার পাবেন অ্যাপ্রুভাল যে আপনি আপনাকে সিলেক্ট করা হয়েছে। সো এটা আসলে খুব কঠিন না, খুবই ইজি একটা ব্যাপার। জাস্ট আইএলটিএস এখানে দিতে হয়, এখানে আইএলটিএস জেনারেল যেটা সেটা দিতে হয়, এবং ওইটা মোটামুটি ইজি, কারণ হচ্ছে আপনার ইচ ব্যান্ডে 6 থাকতে হয়, ওইটা হচ্ছে হুম, ওদের রিকোয়ারমেন্ট। তারপর আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর অ্যারাউন্ড হয়তো আপনার 6 মাসের মতো ওয়েট করতে হয়। 6 মাস ওয়েট করার পর আপনার যখন চলে আসবে, চলে আসার পর আপনি সাথে সাথে পিআর এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। এবং পিআর এ আমাদের ওই প্রোগ্রামের থ্রুতে অ্যাপ্লাই করলে অলমোস্ট আমি বলবো যে 1 বছরের মতো সময় লাগে। আচ্ছা। সো এই প্রসেসিং টাইমে তো আপনি ফুল টাইম জব করতে পারতেন। জি জি। আমি আপনার আপনার যখন মানে কারো যখন পড়াশোনা শেষ হয়ে যাবে, হুম, হুম। তারপর থেকে সে আসলে ফুল টাইম জব করার জন্য এলিজিবল হয়ে যাবে। সো এখানে হ্যাঁ, ছোট্ট ৩ একটা বছর ৩ বছর আপনার কোর্সের জন্য সে 3 বছরের জন্য জি ওয়ার্কে আ কাজের কাজের ওয়ার্ক পারমিট পিয়ার ছিল জি। ওয়ার্ক পারমিট, সরি, হ্যাঁ, বুঝতে পারলাম। তা আপনার ওয়াইফকে আপনি পিয়ার পাওয়ার পরে আপনার ওয়াইফকে নিয়ে আসছেন। না, না। তখন না আসলে আমি 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 যখন ওয়ার্ক পারমিটে ছিলাম, হ্যাঁ, তখনই আমি আমার ওয়াইফকে নিয়ে আসি। ও আচ্ছা, আচ্ছা। মানে তখন তখন জি, তা তখন আপনার আপনার এই তখন তো আপনি পিয়ার পান নাই। কিন্তু আপনার ওয়াইফকে নিয়ে আসছেন। তো রাইট। তখন তো আপনার স্ট্যাটাস কি ছিল? স্ট্যাটাস কি স্টুডেন্ট?
না, 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 তখন তখন আমি ওয়ার্ক পারমিটে ছিলাম। আমার তখন ওয়ার্ক পড়াশোনা পারমিট। শেষ হয়ে গেছে। তো আমি এখানে ছোট্ট করে জিনিসটা বলে রাখি, সেটা হচ্ছে যে হুম, আ আমাদের আগে যারা বড় ভাই ছিলেন আরকি ইউনিভার্সিটি হুম, কুইন্স থেকে যারা পাস করছেন, যাদের বিভিন্ন সময় যাদের হেল্প আমরা নিছি। সো ওই সমস্ত ভাইরা আপনার যেটা করছেন সেটা হচ্ছে যে পড়াশোনা শেষ করার পর যখন আপনার কনভোকেশন এর জন্য যখন যে সময়টা, তখন হুম, তারা তাদের ফ্যামিলি মেম্বার জন্য এপ্লাই করে এবং তাদের হুম, বাবা-মা বা তাদের এরকম স্পাউস দের জন্য তারা এপ্লাই করে এবং অনেক বড় ভাই ছিলেন যারা এরকম ম্যারিড ছিলেন। সো হুম, তাদের আলহামদুলিল্লাহ স্পাউসের ভিসাটা হয়ে যায়। বাট আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় জিনিসটা এরকম যে আমি ছাড়াও আমাদের ফ্রেন্ড সার্কেল আরো অনেক ফ্রেন্ড আছে যারা আপনার এরকম হুম, ম্যারিড ছিল। তো হুম, তারা যখন কনভোকেশনের সময় যখন তাদের স্পাউসের জন্য যখন অ্যাপ্লাই করে, তো বেসিক্যালি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা হয় হুম, স্পাউস ওয়ার্ক পারমিটের জন্য। তো তখন আমি সহ আমার যে সমস্ত ফ্রেন্ড আছে প্রায় সবারটাই রিজেক্ট হয়, কেউ এই সময় আচ্ছা, কারোরটা অ্যাপ্রুভ হয় নাই। সো আচ্ছা, এটা হয়তো আমরা চিন্তা করে থাকি যে ওই সময়টা তো অনেক বেশি রেফিউজি আনতো, এই কারণে হয়তো বা হুম, তারা আমাদের প্রসেসটাকে হোল্ড করে রাখছিল, এই জন্য হয়তো বা দেয় নাই, বাট সেটা আমরা জানি না। সো তার প্রায় ১ বছর মতো পরে আবার আমার ফ্রেন্ডরা সহ আমিও অ্যাপ্লাই করি। সো হুম, অ্যাপ্লাই করার পর তখন আমার ওয়াইফ, আমার বাচ্চা যারা সবার হুম, আপনার ভিসা হয়ে যায় আরকি। সো ভিসা আচ্ছা, হয়ে যাওয়ার পর তারা চলে আসে এখানে আমার কাছে। আচ্ছা, তো তখন আমি বেসিক্যালি ওয়ার্ক পারমিটে ছিলাম এবং আমার স্পাউস যেটা আসলে তারও ওপেন ওয়ার্ক পারমিট ছিল। সো যদিও হুম, সে কাজ করে নাই, বাট স্টিল সে যেকোনো জায়গায় 40 আওয়ার্স বা ফুল টাইম কাজ করতে পারতো ওই সময়টাতে। কাজ করতে পারি। এখন আরেকটা কথা যে আপনি খুব ওয়ারিড ছিলেন যে আপনি যেহেতু পিএনপি প্রোগ্রামটা অন্টারিও পিএনপি প্রোগ্রামটা তখন একটু হোল্ড ছিল এই সিরিয়ান রেফিউজিদের কারণে, হ্যাঁ? কিন্তু আপনি কেন ওয়ারিড ছিলেন? এ এ এ আরো তো প্রোগ্রাম ছিল যেমন আরেকটা ছিল আরেকটা যেটা আছে যেটা যে ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস যেটাতে সবচেয়ে জি। বেশি স্টুডেন্টরা পিআর নেয়। ওইটার কথা কেন তখন আপনারা চিন্তা করলেন? এটা আসলে চিন্তা করা হয়নি। এই কারণে আমি বলব যে আমার আমার যে সমস্ত ফ্রেন্ড ছিল বা যারা হুম, হচ্ছে আমাদের মানে যার বড় ভাই বলবো যে যারা আপনার ইউনিভার্সিটি নিজে থেকে পড়াশোনা করছেন, আমাদের সার্কেলের মধ্যে যারা ছিল, তারা হুম, সবাই আপনার মেইনলি এই প্রোগ্রামের থ্রুতে এপ্লাই করছিল। সো আচ্ছা, আমাদেরও মাথায় মেইনলি এই প্রোগ্রামটাই ছিল যে আমরা হয়তো এটার থ্রুতে এপ্লাই করব। সো আমাদের আচ্ছা, টার্গেটটা আসলে ওই কারণে ছিল দেখে আমরা অন্য সাইড দিয়ে এতটা চিন্তা করিনি। এটা মেইন কারণ আমি বলব। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। বাট আসলে তা অনেক ওয়ে আছে এপ্লাই করার জন্য। হ্যাঁ, অনেক হয়েছে। একটা না মানে আমার জানা মতে যে এখানে যারা লেখাপড়া করতে আসেন, তারা কোনো না কোনোভাবে আপনার পিআর পেয়েই যায়। হ্যাঁ? কোনো না কোনো এক্সাক্টলি, একটা ওয়ে দিয়ে। হ্যাঁ, এক্সাক্টলি। আমার জানাশোনা খুব কমই আছেন যারা আসলে লেখাপড়া কমপ্লিট করার পরে তাকে দেশে রাইট। ফেরত গেছেন অ্যা ব্যা কোনো ইমোশনাল কারণ ছাড়া। কিন্তু যারা পিআর এর জি, ইয়া জি। মানে টার্গেট নিয়েছে তারা আসলে পিআর কোনো না কোনোভাবে এক্সাক্টলি। পেয়েছে আমি এবং দেখেছি। আমি এখানে ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখনো আপনি যদি চিন্তা করেন যে ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলার মধ্যে কোন দেশে হুম, পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া সবচাইতে সহজ, আমার দৃষ্টিতে আমি বলব কানাডা এখন পর্যন্ত। কারণ হুম, আপনি যদি চিন্তা করেন যে ইউকে তো অনেক বেশি কঠিন, ইউএসএ তেও হুম, বেশ ভালো কঠিন, অস্ট্রেলিয়াতে তো আপনার অনেক পয়েন্ট অনেক কঠিন করে ফেলছে। সো সমস্ত হুম, দেশগুলোতেই কঠিন। একমাত্র কানাডা আছে যেটা এখন পর্যন্ত অনেক বেশি ইজি পিআর পাওয়ার হুম, দিক থেকে চিন্তা করলে। সো আপনারা যদি অনেকে যেমন আমি কানাডাতে আসার আগে আমি অনেক কনফিউজ ছিলাম আমি কি অস্ট্রেলিয়াতে যাবো নাকি নিউজিল্যান্ডে যাবো নাকি কানাডা যাবো। এই ৩ টা দেশ আমার টার্গেটে ছিল। সো মেইন টার্গেট অবশ্যই হচ্ছে এটা যে কোন দেশে ইজিলি পিআর পাওয়া যাবে। সো সেই প্রশ্নটা আমি আপনাদের বলে দিই। এখন পর্যন্ত এই হুম, ২০২০ সালের জুন মাস এখন পর্যন্ত কানাডা পিআর পাওয়া সবচেয়ে সহজ। এবং হুম, কিছু বেসিক্যালি আপনার পিআর পাওয়ার জন্য কিছু আপনার প্রোগ্রাম আছে যেখানে হয়তো আপনাকে বি বা এ ক্যাটাগরির জব থাকতে হয় এবং সেই জবের থ্রুতে এপ্লাই করা যায়, করতে হয় কানাডাতে। বাট স্টিল কিছু প্রভিন্স আছে এরকম যে আমার যেমন কিছু ফ্রেন্ড আছে বা পরিচিত ছোট ভাই আছে যারা কিনা আপনার মানে ওই ক্যাটাগরির জব পায় না, সেই জন্য ওই জন্য ওরা আপনার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে বা এরকম দূরের কোনো আপনার প্রভিন্সে চলে গেছে, প্রভিন্সে গিয়ে ওখান থেকে পিআর নিয়ে তারপর তারা ব্যাক করতেছে। সো হ্যাঁ, সিটিজেনশিপ হওয়ার পরে ৩ বছর এক্স্যাক্টলি, থাকার পরে সিটিজেন হওয়ার পরে তারা আবার ব্যাক এক্সাক্টলি, করেছে। তারা ব্যাক করতেছে। সো এটা হুম, আসলে অনেক ওয়ে আছে। সো আসলে মোটামুটি ইনশাল্লাহ আপনি যদি মোটামুটি নরমাল যদি নিয়ম ধরে চলেন, ইজিলি ইনশাল্লাহ হুম, পিআর পেয়ে যাবেন এখন পর্যন্ত যে নিয়ম আছে। সো আপনারা যদি কনফিউজ থাকেন যে কোন দেশে যাবেন পিআর এর জন্য, চোখ বন্ধ করে কানাডা চলে আসেন। সেটাই। এটা অনেকের কোয়েশ্চেন থাকে আমাদের আপনি জানেন আপনি তো প্রচুর অনেকেরই হেল্প করেন আমাদের গ্রুপে, আমাদের যে Facebook গ্রুপ আছে অনেকের প্রবলেম আপনি সলভ করেন। তো ওখানে এই ধরনের কোয়েশ্চেন থাকে যে আমি আমেরিকা যাবো না, ইউএসএ তে যাবো না ক্যানাডা আসবো। কোথায় গেলে আমার জন্য সুবিধা হবে? রাইট, হ্যাঁ, অনেকের একটা ইউএসএ তে যাওয়ার একটা স্বপ্ন থাকে, অনেকের একটা ফার্স্ট টার্গেট থাকে। কিন্তু আমার কথা হলো যে যদি এই দেশে পিআর বা গ্রিন কার্ড নেওয়ার আল্টিমেট গোল থাকে তাহলে কানাডাকে সিলেক্ট করা দরকার। রাইট, কানাডাতে আপনার পিআর পাওয়া ইজি, অফার লেটার পাওয়া ইজি আমি যতটুকু জানি। এক্সাক্টলি। জি। তা এখন আমরা তো অনেক আপনার সম্পর্কে জানলাম।
আমাদের ভিউয়ারদের অনেক কোয়েস আছে, ওরা অনেক কিছু অনেক কিছু জানতে চেয়েছে। আমি কয়েকটা কোয়েশ্চেন আপনার কাছে রাখি একটা পরে Sure. একটা। আপনি যতক্ষণ টায়ার্ড না হবে ততক্ষণ আমি দিতে থাকবো। হ্যাঁ, আপনি টায়ার্ড হয়ে গেলে আমাকে আগে জানাই দিবেন। Sure, কোনো হ্যাঁ, সমস্যা নেই। জি। প্রথম কোয়েশ্চেন আপনি পড়তে পারেন, নিচে কোয়েশ্চেনটা Sure. আসছে। এখানে লিওন নামে একজন কোয়েশ্চেন করছেন, সেটা হচ্ছে যে আঙ্কেল, কানাডায় মুসলিম মেয়েদের যেটাকে আমরা খাজ পর্দা বলি, অর্থাৎ বোরখা পরা এবং নেকাব দিয়ে চোখ মুখ পূর্ণাঙ্গ ভাবে ঢেকে রাখার ব্যাপারে কোনো আপত্তি আছে কি? ভার্সিটিতে পড়ার সময় এমন পর্দা করে যাবে কি? কানাডাতে আসলে বেসিক্যালি কোনো আপত্তি নাই। কানাডা অনেক লিবারাল একটা কান্ট্রি, সো এখানে মানুষের ফ্রিডম আছে। সো আপনি যদি ইচ্ছা করেন আপনি অবশ্যই মানে শুধুমাত্র চোখ খোলা রেখে বাকিটা অবশ্যই পুরোটা কভার করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি আমার প্রোগ্রামে দেখি নাই কাউকে এরকম, বাট আমার ছোট একজন ভাই আছেন, উনি যখন আপনার ইউনিভার্সিটিতে মাস্টার্স করতো, তো তাদের প্রোগ্রামে আমি শুনছিলাম যে একটা মেয়ে ছিল, মেয়েটা এমন সৌদি আরব থেকে আসছিল। সো সে এরকম চোখ ছাড়াতে আর কিছু দেখা যেত না। সো এটা আসলে ইম্পসিবল না, পসিবল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে। Next, Topur Rahman নামে একজন question করছেন, take my salam. I am continuing my bachelor degree now in China. After 2 years, inshallah, I will apply for my master's degree in Canada. If I want to get a scholarship, then what should I have to do from now? So scholarship পাওয়ার জন্য আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের বিজনেস প্রোগ্রামে আসলে স্কলারশিপ অনেক কম, বাট নর্মালি স্কলারশিপ পাওয়ার প্রসেস সেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি যে বিভিন্ন প্রফেসর থাকবেন তাদেরকে আপনি ফান্ডিং এর জন্য ইমেল করবেন। সো আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট। একই সাথে আপনার যেগুলো পাবলিকেশন আছে তো সেইগুলো তাদের সাথে শেয়ার করতে হবে। এবং এই ক্ষেত্রে আসলে কখনো ডিসঅ্যাপয়েন্টেড হওয়া উচিত না, কারণ প্রফেসররা আপনার অনেক অনেক বেশি ইমেল পায়। সো আপনি যত পারবেন বেশি করে প্রফেসরদেরকে ইমেল পাঠাবেন। অবশ্যই এক প্রফেসরকে আপনি বারবার করে ইমেল পাঠিয়ে বিরক্ত করবেন না, বাট আপনি যদি রিপ্লাই না পান আপনি মানে আশাহত হয়ে যাবেন না, অন্য ইউনিভার্সিটি চুজ করবেন, প্লাস অন্য প্রফেসরদেরকে আপনি এমন ইমেল পাঠিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য। তো প্রভান ভাই আরেকটা কোয়েশ্চেন করেছেন, ইজ দেয়ার এনি প্রবলেম টু গেট পিআর আফটার গ্রাজুয়েট ফ্রম মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড? না, অবশ্যই কোনো সমস্যা থাকার কথা না। আপনি ডিপ্লোমা কোর্স করেও আপনার মানুষজন পিআর পাচ্ছে। সো আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করেন মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে, কোনো সমস্যা হওয়ার কথা না। আর নাজমুল ইসলাম নাহিদ নামে একজন ভাই কোয়েশ্চেন করছেন যে ভাইয়া কোন প্রভিন্সে আছেন? আমি টরন্টোতে আছি এই মুহূর্তে, এবং টরন্টো হচ্ছে আপনার অন্টারিও প্রভিন্সের মধ্যে, এবং আগে আমি উইন্ডসর থেকে পড়াশোনা করছি, তো সেটা অন্টারিও প্রভিন্সের মধ্যে ছিল। ইয়া তানভীর নামে একজন কোয়েশ্চেন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোয়েশ্চেন হলো, এইচএসসি এর পরে কানাডাতে 2 ইয়ার ডিপ্লোমা প্রোগ্রাম কমপ্লিট করার পর কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি নিতে পারবো? সো এখানে কয়েকটা ওয়ে আছে আপনার। সো আপনি যদি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে চান, আপনার বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরি জব লাগে আর কি। সো বি ক্যাটাগরির জব আপনার খুব একটা কঠিন কিছু না। সো মোটামুটি একটু যদি আপনি ট্রাই করেন ইনশাল্লাহ পাবেন। ওইটা ইজি ওয়ে। বাট এছাড়াও অনেকে যেটা আপনার কেউ যদি বি ক্যাটাগরি জব না পায় সেই ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যেমন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে বা বিভিন্ন আইল্যান্ডে চলে যায়। ওখানে আপনার সি ক্যাটাগরি জব মানে যে কোনো একজন সেলস রেপের জব অথবা কাস্টমার সার্ভিসের জব, ওই সমস্ত প্রোগ্রামে ওই সমস্ত জব করে আপনি অ্যাপ্লাই করতে পারেন পিআর এর জন্য। সো পিআর নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন হবে না। সো আপনারা কানাডা থেকে চলে আসেন, তারপর পিআর ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। তো রহমান একটা কোয়েশ্চেন করছেন, ভাই কানাডাতে পিআর এবং জব পেতে ইউনিভার্সিটি র্যাঙ্কিং কোনো ফ্যাক্ট করে? না, সত্যিকার অর্থে আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা আসলে এখানে ম্যাটার করে না। আপনার ইউনিভার্সিটি থেকে ভালো, আপনি যদি পড়াশোনা কমপ্লিট করে আপনি যদি যে সমস্ত আপনার ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাপ্লাই করলে আপনি ইনশাল্লাহ পিআর পেয়ে যাবেন। এক্ষেত্রে ইউনিভার্সিটি র্যাঙ্কিং আপনার 3000 হোক অথবা ইউনিভার্সিটি র্যাঙ্কিং আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 100 এর মধ্যে থাকুক, সেটা আসলে ম্যাটার করে না এক্ষেত্রে। এটা আপনি ডিটেলস আপনি সংক্ষিপ্ত বলতে পারেন এখন যে কোশ্চেনটা, কারণ ডিপ্লোমা প্রোগ্রাম বলতে গেলে তো অনেক বড় বলা যায়। সংক্ষেপে। জি, তুহিন হোসেন নামে একজন কোয়েশ্চেন করেছেন, প্লিজ টেল অ্যাবাউট ডিপ্লোমা প্রোগ্রাম। সো ডিপ্লোমা প্রোগ্রাম আসলে নরমালি আপনার আমি আসলে ডিপ্লোমা করি নাই সত্যি অর্থে। সো ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে আমার আসলে আইডিয়া হালকা পাতলা আছে, খুব ডিপ আমার আইডিয়া নাই ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে। সো নরমালি আপনার 2 বছর 3 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম করে থাকি, এবং এখানে আমি খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আনতে চাই এখানে। সেটা হচ্ছে যে আমার কয়েকজন ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, যারা কিনা আপনার মানে রেজাল্ট ভালো তাদের, কিন্তু তারা আপনার এখানে ডিপ্লোমা করতে আসছে, এবং টিউশন ফি বেসিক্যালি কলেজে যেটা চার্জ করতেছে সেটা আমাদের ইউনিভার্সিটি অফ কুইন্সের অলমোস্ট টিউশন ফি ইকুইভ্যালেন্ট। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কেন ডিপ্লোমা করতে আসছো, এই সেম টাকা পে করে তুমি একটা মাস্টার্স ডিগ্রি পেতে পারতো একটা ইউনিভার্সিটি থেকে, তখন বলছে যে না, ইউনিভার্সিটি টিউশন ফি অনেক বেশি,
আমি বলছি তোমাকে বেশি, তোমাকে কে বলছে তুমি কি আমি আমি এত টাকা টিউশন ফি পে করছি। তো শুনে অনেক অবাক হয়ে গেছি, এত অল্প টাকা দিয়ে কিভাবে মাস্টার্স করা সম্ভব। তো বিষয়টা হচ্ছে এরকম, তারা এজেন্সিতে গেছে এবং এজেন্সি থেকে ওই কলেজের সাথে লিঙ্ক আছে, কলেজের সাথে লিঙ্ক থাকার কারণে সরাসরি ডিপ্লোমাতে অ্যাডমিট করাই দিছে। সো ওই সমস্ত মানুষরা পরবর্তী এখানে অনেক আসার পর রিগ্রেট করছে। তো আমি অবশ্যই বলবো আবারও যে আপনারা শুধু সরাসরি অন্ধভাবে এজেন্সির কাছে চলে যাবেন না, আপনারা নিজেদের সাইড থেকে যতটুকু রিসার্চ করা সম্ভব ততটুকু করে নিন। নিজে থেকে অ্যাপ্লিকেশন যদি মনে করেন যে প্রসেস করতে পারবেন করেন, বা এরকম অনেক এক্সপার্ট আছে তাদের হেল্প নিতে পারেন। সেটাও যদি না পারেন তাহলে আপনার লাস্ট রিসোর্ট হিসেবে আপনার এজেন্সির কাছে যেতে পারেন। এবং এজেন্সির কাছে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে ভালো রিলায়েবল এজেন্সির কাছে যাওয়ার কথা। আজে বাজে এজেন্সিতে যাবেন না, আপনাকে পুরা তারা কয়েক বছরের জন্য ব্যাংক খাওয়াই দিতে পারে কানাডাতে। সেটাই। শাহিন ট্যান নামে একজন কোয়েশ্চেন করছেন, ভাইয়া আমার ওয়াইফ স্টুডেন্ট হিসেবে কানাডা মাস্টার্স করতে ক্যালগারিতে যেতে চায়, কিন্তু পিআর পেতে কি দেরি হয়? পিআর পেতে দেরি হয় না ভাই, ইউনিভার্সিটি অফ, আপনি যদি মাস্টার্স কমপ্লিট করার পর আপনার ওয়াইফ হয়তো বা কয়েক বছর সময় লাগবে। সো পিআর পেতে আসলে দেরি হয় না। পিআর পেতে আপনার প্রভিন্স ভ্যারি করে যদিও কিছুটা, বাট অন এন এভারেজ আমি বলবো মোটামুটি 2 ইয়ার্স এর মধ্যে পিআর হয়ে যায় আর কি। রাশেদুল নামে একজন কোয়েশ্চেন করছেন, কানাডার স্টুডেন্টদের লিক এল এম। LMIA না ভাই, লাগে না। এটা হলো আপনার এটা হলো বাংলাদেশ থেকে যদি কেউ কোনো এমপ্লয়ি আনতে চায় তাদের ক্ষেত্রে লাগে। হ্যাঁ, কিন্তু স্টুডেন্টরা যেখানে ওয়ার্ক পারমিট পায় তাদের লাগে না। কিন্তু কোনো দোকান ধরেন যে এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট খোলা হয়েছে বাংলাদেশে, এখন চাইনিজ বানানোর জন্য কোনো ভালো শেফ এখানে পাওয়া যাচ্ছে না, তখন তারা গভর্নমেন্টের কাছে LMIA জন্য অ্যাপ্লাই করে। মানে তাকে বুঝাইতে হয় যে এই লোক কানাডাতে নাই, তার জন্য স্পেশাল তখন তারা একটা অনুমতি দেয়, যেটাকে বলা হয় এটা। কিন্তু এটা স্টুডেন্টদের জন্য ভ্যালিড না। নাফিস হাসনাত নামে একজন কোয়েশ্চেন করছেন, গ্রাজুয়েট সার্টিফিকেট করলে কি পিআর এর জন্য অ্যাপ্লাই করা যাবে? ভাই এটা আমি শিওর না, আপনি কি বলতে পারেন? কি গ্রাজুয়েট সার্টিফিকেট করলে কি পিআর এর জন্য অ্যাপ্লাই করা যাবে? এটা নির্ভর করতেছে যে এটা কত বছরের কোর্স। যদি আপনার 1 বছরের কোর্স হয়ে থাকে তাহলে পাবেন, 1 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। কিন্তু এই 1 বছরের মধ্যে আপনাকে 1 বছর ফুল টাইম জব পেতে হবে। হ্যাঁ, আপনি যদি ফুল টাইম জব না পান তাহলে ক্যানাডিয়ান ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে আপনি কোনো অ্যাপ্লাই করতে পারবেন না। তা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো যে মাস্টার্স করতে আসেন বা কোনো ডিপ্লোমা করতে আসেন, তা অবশ্যই এটা ডিউরেশনটা দেখবেন, এটা 2 বছর কিনা। হ্যাঁ, 2 বছর আসবেন। তবে আমার যতটুকু আমি একটুখানি সার্টিফিকেট কোর্সে আসলে নর্মালি পিআর পায় না। হ্যাঁ, এগুলো আসলে 1 বছরের হয় না নর্মালি, বা 1 বছরের হয় ম্যাক্সিমাম। কিন্তু তারপরেও আপনি যদি গ্র্যাজুয়েট সার্টিফিকেটে আসতে চান, যে কলেজে আপনি আসবেন তাদের কাছে আপনি আগে জেনে আসেন যে এই কোর্সটা করার পরে কানাডান গভর্নমেন্ট কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করে কিনা কোর্সের পরে, বা ওদের কলেজ এই ব্যাপারে কিভাবে হেল্প করে। আগে কনফার্ম হয়ে আসবেন, কারণ সব সার্টিফিকেট বা সব কলেজে লেখাপড়া করলে যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন কোর্সের পরে সেটা না। এটা এটা উনি বারবার কিছু কিছু আছে যে অনেক বারবার কোশ্চেন করেন, ফলে অ্যাডভান্স ডিপ্লোমা করলে কি জব পেতে টাফ হবে টরন্টোতে? না ভাই, আমি আসলে সেটা মনে করি না। এটা আসলে জবটা আসলে ভাই ডিপেন্ড করতেছেন আপনি কি মাস্টার্স করতেছেন অথবা ডিপ্লোমা করতেছেন। এখানে আসলে আমি বেসিক্যালি আসলে এই ফিল্ডে কাজ করি, সো আমার জব হচ্ছে মানুষকে জব দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ। আসলে আমরা আসলে এই প্রথমে ওনার পরিচিতিটা ভালো করে দেওয়া হয়নি। উনি আসলে এইচআর নিয়ে তো মাস্টার্স করছেন এবং বাংলাদেশে বিবিএ করছেন, আপনার মেজর এইচআরই ছিল। এবং এখানে উনি যেই প্রতিষ্ঠানে জব করতেছেন সম্ভবত উনি এইচআর ম্যানেজার, তাই না? ওনার কাজই হলো চাকরি দেওয়া। আমি একদম ছোট করে বলে রাখি, আসলে আমরা যখন ছোট একটা জবের জন্য, ছোট জব না, আমরা যখন জবের জন্য যখন অ্যাড পোস্ট করি, দেখা যায় যে আপনার মোটামুটি 1 সপ্তাহের মধ্যে হয়তো আপনার প্রায় 200 এর মতো রেজিউমি চলে আসে আমাদের কাছে। সো আমরা আসলে রেজিউমি যখন স্ক্রিন করি, আমরা হয়তোবা একটা রেজিউমির জন্য হয়তোবা সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ডের বেশি টাইম স্পেন্ড করি না একটা রেজিউমি দেখার জন্য। সো তাহলে আমরা কি দেখে বেসিক্যালি স্ক্রিন করি? শুরুতে ইনিশিয়াল স্ক্রিনিং যেটা করি, আমরা বেসিক্যালি যেটা দেখি ক্যানাডাতে সেটা হচ্ছে যে যে পজিশনটার জন্য আমি হায়ার করতেছি
ঠিক সেম পজিশনে ওই পার্সনের কি রিসেন্ট এক্সপিরিয়েন্স আছে নাকি 1 to 2 ইয়ার্স এর, মোটামুটি আমরা ওইটার ভিত্তিতে আপনার মানে ইয়ে করে থাকি, নর্মালি ইনিশিয়াল স্ক্রিনিং করে থাকি। সো আপনি যেটা করলেন যে অ্যাডভান্স ডিপ্লোমা পড়লে কি জবটাতে প্রবলেম হবে নাকি, এটা আসলে পড়াশোনার সাথে এতটা রিলেটেড না। আপনার নর্মালি আপনি যখন যে জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার এখানে নর্মালি আমরা রেজিউমে এরকম রেকমেন্ড করি যে ফরম্যাট করে ওই জবের সাথে মোটামুটি ম্যাচ করে আপনার অ্যাপ্লাই করার জন্য। সেই ক্ষেত্রে আপনার আসলে জবের জন্য অ্যাটলিস্ট ইন্টারভিউ কল পাওয়ার চান্স অনেক বেশি থাকে। আমি ওখানে অ্যাড করি, আমি তো আজকে কানাডাতে প্রায় 9 বছর উপরে আছে। হ্যাঁ, আমি এই দেশে এসে কিন্তু এই দেশে কোনো ডিগ্রি নেই। আমি বাংলাদেশে যে আমার ডিগ্রি, হ্যাঁ, আমি কিন্তু লেখাপড়া করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, হ্যাঁ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। কিন্তু আমি কিন্তু এখানে আছি হলো আপনার আইটিতে, হ্যাঁ, আমি সফটওয়্যার ডেভেলপার। আমার কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে বাংলাদেশে কোনো ডিগ্রি নেই, ঠিক আছে। আমার হলো কাজের অভিজ্ঞতা আছে, আমি স্টুডেন্ট লাইফ থেকেই এই ডেভেলপার হিসেবে ইনভলভ। হ্যাঁ, আমার ওই যে আপনার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ আমাদেরকে 2টা ল্যাঙ্গুয়েজ শিখেছিল, একটা হলো C++, আর একটা হলো আপনার প্যাসকেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওইটাই হলো আমার মানে একাডেমিক শিক্ষা, আর বাকিটা হলো কাজ করতে করতে আমি এক্সপার্ট হয়ে গেছি। এই দেশে এসে পরে আমি অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছি, কখনো আমার এই সার্টিফিকেটের দরকার পড়ে নাই। তারা কখনো জিজ্ঞেস করে নাই যে তুমি কোথা থেকে লেখাপড়া করছো বা এটা কোথা থেকে শিখছো। হ্যাঁ, ওরা আসলে আমার লাস্টে কি আমি এই ফিল্ডে কি কি কাজ করছি, এই ল্যাঙ্গুয়েজে আমি কি কাজ করছি সেটাই দেখেছে। হ্যাঁ, তা অতএব আমার যেটা মনে হয় যে আপনি যেহেতু এইচআরে আছেন, আপনি এই জিনিসটা আরো ভালো বুঝবেন। তারা কেন আমাকে ইন্টারভিউর জন্য কল করে, কেন তারা আমাকে হায়ারও করে। আমার তো ডিগ্রিটাই ভিন্ন। হ্যাঁ, আমি লেখাপড়া করছি ইলেকট্রনিক্সে, আমার রেজিউমে শো করতেছে আমি আমার হায়ার এডুকেশন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমাকে জব দিতেছে হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট। এটাই আর কি, আসলে এগুলা খুব একটা কাজে আসে না। শাহিন টেনার কোশ্চেন করছেন, ভাইয়া আমার ওয়াইফ অ্যাকাউন্টিং মাস্টার্স করতে ম্যানিটোবা আসলে কি হবে, কিন্তু তার স্টাডি গ্যাপ আছে, কোনো সমস্যা হবে কি? সো আই থিঙ্ক কাজী ভাইয়ের রিসেন্টলি একটা ভিডিও আমি দেখলাম, সেখানে আসলে একটা ভাই ওনার স্টাডি গ্যাপ ছিল এবং স্টাডি গ্যাপ থাকার পর উনি কিভাবে অ্যাপ্লাই করছে এবং কিভাবে এটাকে ভিসা অফিসারকে কনভিন্স করছে। সো আমি আপনাকে অবশ্যই রেকমেন্ড করবো ভিডিওটা দেখার জন্য। বাট নর্মালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে অনেকেই দেখছি আপনার স্টাডি গ্যাপ আছে। সো আপনি স্টাডি গ্যাপটা অনেকে তাদের এক্সপিরিয়েন্স শো করে, বা কখনো কি আপনার যদি খুব লজিক্যাল কারণ থাকে সেভাবে আপনার এটা ব্যাখ্যা করার চেষ্টা করে আর কি। সো স্টাডি গ্যাপ থাকলে যে আপনার কানাডাতে আসা যাবে না, এই ধারণাটা ভুল। নাফিস হাসনাত একজন কোশ্চেন করছেন, by Centennial College, which is in Toronto. Can you tell what is the college's reputation as you live in Toronto? And also Centennial College Air 2-year graduate certificate করলে PR apply করা যাবে? So Centennial College আসলে বেশ নাম করা একটা কলেজ কানাডাতে। আপনার টরন্টোতে যে কয়েকটা কলেজ আছে, সেন্টিনেল কলেজ, সেনেগা কলেজ, এরকম কিছু কলেজ আছে। সো এটা অবশ্যই নাম করা একটা কলেজ। তো আপনি অবশ্যই এখানে ট্রাই করতে পারেন। সো পিআর এর ক্ষেত্রে আপনি যেহেতু 2 ইয়ার্স এর প্রোগ্রাম, এটা 2 ইয়ার্স আই থিংক প্রোগ্রাম করলে আপনি 3 ইয়ার্স ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল পাবেন, রাইট? তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আসফাক হোসেন, ভাই কোন এজেন্সি ভালো, এটা কিভাবে বুঝবো, কিছু উপদেশ দেন। সো এই ক্ষেত্রে আসলে আমি যেহেতু বলছি যে আমি এজেন্সির থ্রুতে আসছিলাম, সেই জন্য হয়তো ভাই আমাকে কোশ্চেনটা করছেন। বাট এট দ্য সেম টাইম আমি রেকমেন্ড করবো যে আমি ওই এজেন্সি সিলেক্ট করার আগে আসলে নিজে আমি অনেকগুলো এজেন্সিতে গেছি, এজেন্সিতে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলছি। তো ফাইনালি আমার মনে হয়েছে যে যারা রিলায়েবল টাইপের তারা ভালো হবে, এবং সেই অনুযায়ী আমি ওইটা ফাইনালি সিলেক্ট করি আর কি। সো আপনি যদি এজেন্সির থ্রুতে, আমি বলে দিতে পারি যে আমি যে এজেন্সির থ্রুতে আসছি তাদের নাম হচ্ছে IECC, আপনি ফেসবুকে সার্চ করতে পাবেন, ওদের বনানীতে অফিস। এবং আমি মোটামুটি কয়েকজনকে রেকমেন্ড করছি, আলহামদুলিল্লাহ সবাই ভিসা পাইছে। সো আপনি ওখানে ট্রাই করতে পারেন। বাট আপনি যদি অন্য কোনো এজেন্সির জন্য ট্রাই করতে পারেন, বা বেস্ট হয়ে আসলে আপনি যদি নিজে থেকে অ্যাপ্লাই করতে পারেন, এবং যারা এক্সপিরিয়েন্স যারা আছে, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো সাজেশন লাগলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। টপুর রহমান একজন কোয়েশ্চেন করছেন, স্পাউস নিয়ে যেতে চাইলে স্টুডেন্ট এন্ড স্পাউস কি একসাথে অ্যাপ্লাই করা বেটার, নাকি স্টুডেন্ট যাওয়ার পর দেন স্পাউসের জন্য অ্যাপ্লাই করা বেটার? সো এখানে আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয় আনতে চাই, আবার সেই এজেন্সিকে নিয়ে আসতে চাই। যে আমার এজেন্সি থেকে আমাকে বলা হয়েছিল যে আপনি যদি স্পাউস
আর আপনি যদি একসাথে ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে রিজেকশনের চান্স অনেক বেশি। বেটার হয় আপনি নিজে আগে অ্যাপ্লাই করেন এবং পরবর্তীতে আপনি আপনার স্পাউসকে নিয়ে যান। বাট পরবর্তীতে আমি এখানে, এবং সেটাই আমি করি, বাট পরবর্তীতে কানাডায় আসার পরে আমি দেখতে পাই যে অনেক ভাই তাদের ওয়াইফ বা তাদের স্পাউস সহ কানাডাতে আসছেন একই সাথে। তো এটা আসলে আপনি একসাথে আসতে পারেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। শাহানাজ শাহিদ নামে একজন কোয়েশ্চেন করছেন, আফটার মাস্টার্স ফ্রম সফটওয়্যার ইঞ্জিনিয়ার right, software engineering from out of 1000 ranking university worldwide, what is the probability to get job? এটা আসলে আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা আসলে এরকম ম্যাটার করে না, ম্যাটার করে আপনি আসলে যখন ইন্টারভিউতে যাবেন তারা আসলে মেইনলি দেখবে যে সেই যে পজিশনের জন্য তারা হায়ার করতেছে সেই পজিশনের জন্য যে নেসেসারি স্কিলগুলো, সেই স্কিলগুলো আপনার মধ্যে আছে নাকি। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আইটি জবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইউনিভার্সিটিতে বা কলেজে আপনার কোঅপের বা আনপেইড ইন্টার্নশিপের সুবিধা থাকে বিভিন্ন জায়গায়। সো ওইখান থেকে আমি রেকমেন্ড করবো যে আপনি যদি একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে শিখতে পারেন, সফটওয়্যার ডেভেলপিং এ, প্লাস বাংলাদেশে আপনি যদি কাজ করে কিছু শিখতে পারেন। সো আসলে আপনি কি স্কিল আনতেছেন ইন্টারভিউ বোর্ডে সেটা ম্যাটার করে, কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করতেছেন এটা এতটা ম্যাটার করে না। করে আপনার ধরেন যদি আপনি ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়েন অথবা কুইন্স ইউনিভার্সিটি বা একদম টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলো ম্যাটার করে, বাট এছাড়া আসলে এতটা ম্যাটার করে না। সো আপনি ওইটা নিয়ে বড়ি হয় না, আপনি বরং চেষ্টা করেন যে কিভাবে আপনি আরো স্কিল গেইন করতে পারবেন আপনার ফিল্ডের জন্য সেটা। শাহিন চান আবার কোশ্চেন করছেন, ভাইয়া আমি ডিফেন্সে জব করছি, আমি কি ধরনের কাজ শিখে আসবো, আপনি কি বলবেন আমার জন্য কোন প্রভিন্স ভালো হবে একটু জানাবেন। সো আই থিঙ্ক আপনি ভাইয়া একটু আগে কোশ্চেন করতেছিলেন আপনার ওয়াইফ অ্যাকাউন্টিং এ মাস্টার্স করতে চায়। সো আই থিঙ্ক আমার ধারণা হচ্ছে যে আপনি বেসিক্যালি আপনার ওয়াইফের সাথে আপনি আসবেন। সো সেই ক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের কাজ করতে চান সেটার উপর আপনাকে সেই ধরনের স্কিল গেইন করলে ভালো। আমি জানি আপনি ডিফেন্সে কাজ করছেন, ওইটা উইচ ইজ ভেরি ডিফারেন্ট হিয়ার, বাট এট দ্য সেম টাইম এখানে আসলে অনেক ধরনের, এটা আসলে বলা কঠিন কারণ জব ফিল্ড আসলে অনেক বেশি ওয়াইড। আপনি ইচ্ছা করলে আপনি যদি চিন্তা করেন যে আপনি অ্যাকাউন্টিং ফিল্ডে আপনি ধরেন 2 বছর একটা পড়াশোনা করতে চান বা আপনি ওই ধরনের কিছু কাজ করতে চান, অথবা আপনি যদি চিন্তা করেন আপনি কিছু সফটওয়্যার নিয়ে কিছু কোর্স করতে চান এবং সেই অনুযায়ী আপনি যদি ক্যারিয়ারটা ডেভেলপ করতে চান, সো এটা আসলে অনেক ফিল্ড ওপেন আছে। এটা ডিপেন্ড করতেছে যে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি পড়াশোনা এবং আপনি কি করতে চান সেটার উপরে। হয়তো উনি চিন্তা করতেছে যে যেহেতু ওনার লেখাপড়া, ওনার ওয়াইফ লেখাপড়া করতে যাবেন, হ্যাঁ ওই সময় যদি উনিও আবার কোনো একটা কোর্সে ভর্তি হন তাহলে হয়তো তাদের ফ্যামিলি তো সার্ভাইভ করাইতে হবে। হয়তো উনি রাইট কিছু জব করতে চাচ্ছেন প্যারালালি, তা ওনার লেখাপড়া, ওনার ওয়াইফের লেখাপড়া কমপ্লিট হওয়ার পরে হয়তো উনি কোনো কোর্সে ঢুকতে পারেন। কিন্তু এই ট্রানজিট পয়েন্টে উনি হয়তো কিছু বাংলাদেশে কিছু কোর্স কমপ্লিট করে এসে কিছু করতে চাচ্ছেন, হয়তো এই ধরনের চিন্তা করতেছেন। তা আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্সে প্রথমে এসে তো আসলে ম্যাক্সিমাম মানুষকে সার্ভাইভাল জবই করতে হয়, যেটাকে আমরা রাইট অড জব বলি, তাই না? তো উনি যেহেতু ডিফেন্সে আছেন, সম্ভবত এখানে আমি যতটুকু জানি যে সিকিউরিটি গার্ডদের কিন্তু একটা ভালো স্যালারি আছে রাইট এখানে। রাইট হ্যাঁ, রাইট হয়তো উনি চিন্তা করতে পারেন, যদিও এটা অড জব ক্যাটাগরির মধ্যে পড়ে, কিন্তু অড জবের মধ্যে এটা স্যালারিটা অনেক হাই থাকে আমার জানা মতে। রাইট আমি জাস্ট একটা সাজেশন আর কি, আমি বলতেছি না যে আপনি এটি করে আসবেন, এটি করতে আসবেন, যদিও শুনতে খারাপ দেখা যায় বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু এখানে কিন্তু এটা খুব একটা রেসপেক্টেড জব। এক্স্যাক্টলি। সাথে সাথে বলে রাখতে পারি আপনার ভাই, মানে আপনি যদি ড্রাইভিং না জেনে থাকেন, ড্রাইভিংটা মোটামুটি যদি শিখে আসেন আপনার জন্য ইজি হবে এই কারণে যে এখানে অনেক মানে উবার বা উবার ইটস টাইপের বা এরকম ডেলিভারি অনেক জব থাকে। সো ওগুলো আপনি ইচ্ছা করলে সার্ভাইভাল জব হিসেবে শুরুতে করতে পারেন। আহমেদ সাইম নামে কোশ্চেন করছে, স্পন্সর এর সঞ্চয়পত্রের টাকা কি ব্যাংকে ট্রান্সফার করে দেখাতে হবে? মানে এটা আপনি শো করতে পারেন একটা ফান্ড হিসেবে আর কি, এটা শো করতে পারেন একটা ফান্ড হিসেবে। ব্যাংকে ট্রান্সফার করতে হবে না, শুধু সঞ্চয়পত্রের যে সার্টিফিকেট সেটা শো করলে চলবে। রাইট। শাহনাজ একটা কোশ্চেন করছেন, উনি উনি একই কোশ্চেন করছে, সরি উনি ওই রাইট তো রাইট রাইট। বারবার কোশ্চেন করেন, তো ওটা এখানে রায়হান ভাই কোশ্চেন করেছেন যে মাই ব্রাদার ওয়ান্টস টু অ্যাপ্লাই হু ইজ 51 years old, if he goes for a 2 years diploma could he apply for a PR? আই থিঙ্ক ওনার ডিপ্লোমাতে ওনার আই থিঙ্ক স্টুডেন্ট ভিসা আসাটা এই ক্ষেত্রে বেশ কঠিন হবে আমার যা ধারণা। হ্যাঁ, হ্যাঁ ওনার রিজেকশন হওয়ার সম্ভাবনা খুব হাই চান্স থাকবে যেহেতু 51। হ্যাঁ, তারপরেও যদি উনি খুব মানে ডেসপারেট হয়ে থাকে, ট্রাই করতে অসুবিধা তো নাই। হ্যাঁ, তবে ওনাকে ওনার যে স্টাডি গ্যাপটার সঙ্গে ওনার যে নেক্সট যে 2 ইয়ার্স ডিপ্লোমা, এটার সঙ্গে রিলেট করতে হবে। উনি কি আসলে মানে যুক্তিসঙ্গত এবং রিজনেবল ব্যাখ্যা দিতে হবে উনি কেন এই বয়সে এই 2 বছরের ডিপ্লোমা করতে উনি যাচ্ছে, উনি কি কারণ, এটা যদি
যুক্তিসঙ্গত না হয় তাহলে হয়তো উনি ভিসা পাবেন না। যদিও এই দেশে 51 এই বছরও কিন্তু অনেকে মানে এই বয়সে কিন্তু অনেকে লেখাপড়া করে, অনেক কলেজে স্থান রাইট। পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু উনি আসবেন, উনি এসে আসলে উনি কেন এই বয়সে এই মোমেন্টে এসে লেখাপড়া করবেন, এবং ওনাকে ভালো রিজন দেখাতে হবে যে উনি এই লেখাটা পড়াটা করে বাংলাদেশি কাজে লাগাবেন। হ্যাঁ, ওরা আসলে চিন্তা করবে, দেখতে চাবে ওনার আসলে এটা দরকার কিনা, আর উনি বাংলাদেশে ফেরত যাবে কিনা। এই দুইটাই হলো মেইন ফ্যাক্টর এখানে কাজ করবে। এটা যদি উনি আসলে খুব স্ট্রংলি প্রুভ করতে পারেন তাহলে হয়তো পাবেন, কিন্তু না পাওয়ার সম্ভাবনাটা এখানে একটুখানি বেশি ওনার বয়সটার কারণে। রাইট। উনি এটাও সম্ভবত উনি আমাকে জিজ্ঞেস করছে, আঙ্কেল আপনি কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার? হ্যাঁ, আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আমি এখন যে প্রতিষ্ঠানে জব করতেছি সেখানে প্রায় 5 বছর আগে জয়েন করছিলাম, কিন্তু পরে আমার একটা নির্দিষ্ট ফিল্ডে ওরা দিয়ে দেয়। এখন আমি আসলে বলা যায় না আমি ফুল স্ট্যাক, কিন্তু যখন আমি জয়েন করছিলাম তখন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে জয়েন করছিলাম। আহমেদ কোশ্চেন করছেন যে ভিসার জন্য স্পন্সরের সঞ্চয়পত্রের টাকা কি ব্যাংকে ট্রান্সফার করে 6 মাস রেখে যায়? আচ্ছা ভাই কোশ্চেন করছেন যে ব্যাংক ট্রান্সফার কোয়েশ্চেনটা করে। আবার রিপিট মানে আমার অন্য একজন সিমিলার কোয়েশ্চেনটা করছেন। সঞ্চয়পত্রে টাকা কোনো ট্রান্সফার করতে হয় না, সঞ্চয়পত্রের সার্টিফিকেটটাই আপনার প্রমাণ যে আপনার টাকা আছে। জি, রাইট। শাহিন 10 কোশ্চেন করছেন, ভাইয়া আমার জন্য কি ম্যানিটোবাতে ভালো না ক্যালগারি ভালো হবে, একটু জানাবেন কি? সো ভাই আপনি কি মনে করেন ওনার জন্য কোনটা ভালো হবে, ম্যানিটোবা না উনি ক্যালগারি? বলছে যে কি ভাইয়া ম্যানিটোবা না ক্যালগরি ভালো হবে, হ্যাঁ জানাবেন। এখন উনি কিন্তু এখানে বলেন না স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আসতে চাচ্ছে কিনা। এখন ধরে নিলাম আমি দুটোটাই বলি, দুইটা সিনারি বলে, স্টুডেন্ট হিসাবে যদি যান তাহলে ম্যানিটোবাতে আপনার অনেক সস্তা ইউনিভার্সিটি আছে, আপনার অনেক টাকা সেভ হবে। আপনার যদি ব্যাংকে দেখানোর মতো এনাফ না টাকা থাকে, এটা হলো একটা প্লাস পয়েন্ট। ক্যালগরিতে এক্সপেন্সিভ হবে, লাইফও এক্সপেন্সিভ প্লাস ইউনিভার্সিটি এক্সপেন্সিভ। এখন আপনি নির্ভর করে আপনার কি পরিমাণ টাকা আছে। আরেকটা হলো যে ম্যানিটোবাতে পিআর পেতে একটু মানে ইজি হবে, ক্যালগরিতে একটু কঠিন হতে পারে। তারপর এটা সময় টু সময় পিএনপি প্রোগ্রাম চেঞ্জ হয়, অনেক রিকোয়ারমেন্টস এখানে অ্যাড হয়, সাবস্ক্রাইব হয়। আপনার বেলায় যে তখনটা কিভাবে কাজ করবে সেটা জানা যাবে না, আমি বলতে পারতেছি না। তবে আপনার যদি পিআর টার্গেট হয় আর প্লাস আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি ম্যানিটোবার কথা চিন্তা করতে পারেন। আর আপনি যদি পিএনপি প্রোগ্রামে আসতে চান, হ্যাঁ ম্যানিটোবা আমার কাছে মনে হয় যে খুব ফ্লেক্সিবল। হ্যাঁ, আর এক্সপ্রেস এন্ট্রিতে যদি আসতে চান, নর্মাল যেটা জেনারেল এক্সপ্রেস এন্ট্রি, আপনি ক্যালগরির কথা চিন্তা করলেই ভালো হবে, কারণ ওখানে এসে আপনি জবে ঢুকতে পারেন বা আপনার কেরিয়ার বিল্ড আপ ইজি হবে। কারণ আপনি কেরিয়ার বিল্ড আপের কথা যদি চিন্তা করেন ক্যালগরি, আর পিয়ারের কথা যদি চিন্তা করেন তাহলে আমার মতে আর কি ম্যানিটোবা। পরে হয়তো 3 বছর পরে আপনি হয়তো যে ক্যানাডা যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন, এটা আমার ধারণা। রাইট। মাহমুদ নামে কোশ্চেন করছেন, স্যার স্পাউস যদি মিডল কান্ট্রি থেকে ক্যান্সেল হয়ে আসে, আমি যদি আমি কোশ্চেনটা বুঝতে পারতেছি না উনি কি কোশ্চেন উনি করছেন। কি বলছে যে স্পাউস মিডল ক্লাস থেকে ক্যান্সেল হয়ে আসে, মিডল কান্ট্রি থেকে ক্যান্সেল হয়ে আসে, এন্ড আমি যদি তাকে আনি, আমি নিজে বুঝি নাই, আমার যতটুকু মনে হয় যে উনি হয়তো স্পাউস ফোনে ট্রাই করছিল, উনি ক্যান্সেল হয়েছিল ভিসা। হ্যাঁ, এখন উনি যদি আরেকটু হতে পারে যে ওনার স্পাউস হয়তো বিয়ের আগে ক্যান্সেল হয়েছে। আমি মোটেও শিওর না, আমি এটাকে ক্যান্সেল করলাম, সরি। রাইট। এটা সম্ভবত আমাকে করছে। সি শার্প পাইথন। সফটওয়্যার ডেভেলপারের জন্য কোন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ গুলা বেশি জানা লাগে? আমি যে কোর্স গুলো করি সেগুলো হলো সি প্লাস প্লাস, পাইথন। আসলে সি যেটা হলো যে এখন সি প্লাস প্লাস, সি শার্প, এগুলার খুব চাহিদা কিন্তু খুব একটা বেশি না এখন মার্কেটে। আপনি এখন দেখে আসবেন যে মার্কেটে এখন কোন 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 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা বা কোন টেকনোলজি গুলা খুব হট কেক হিসাবে আছে, সেগুলো করলে ভালো হয়। তো আমার কাছে তিনটা মনে হয় যে সি, সি প্লাস প্লাস আর সি শার্পের মধ্যে সি শার্পটা চাহিদা বেশি, তিনটার মধ্যে যদি আমি ধরি। আর পাইথনও শিখে আসতে পারেন। তবে
আমার কাছে যেটা মনে হয়, আমি যতটুকু মার্কেট স্টাডি করছি কানাডাতে, আপনি যদি জাভার উপরে লেখাপড়া করে আসেন, এটা ফিল ভালো আছে এখন জাভার মার্কেটে। মানুষকে একই কোশ্চেন এতবার করে বলে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, আপনার কিন্তু 1 বছর 1 ঘন্টা হয়ে গেছে। আপনি কি আর কোশ্চেন নিতে পারবেন? আমি এখানে আসতে আমার ভাই একটু যেতে হবে আর কি। যেতে হবে। তাহলে আমি খুব একটা এটা যেহেতু অ্যাকাউন্টিং রিলেটেড, আপনার কাছে Sure. জাস্ট একটুখানি কোশ্চেনটা করে আমি Rahan bhai question করছেন, any 2-year diploma available for QuickBook accounting or real estate? QuickBook accounting, so QuickBook basically একটা সফটওয়্যার আর কি, সো এই সফটওয়্যারের উপর কোনো এরকম কোর্স নাই, বাট আপনি অ্যাকাউন্টিং উপর করতে পারেন, এবং অ্যাকাউন্টিং আপনি যখন করবেন তখন আপনি বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে শিখতে পারবেন, বা বেস্ট হয় আসলে সফটওয়্যার সম্বন্ধে আপনি যখন কোনো জবে স্টার্ট করবেন তখন আপনি শিখতে পারবেন ওই সফটওয়্যার সম্বন্ধে। ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মাহাদি ভাইকে অনেক ধন্যবাদ, এই ব্যস্ততার মধ্যে উনি আমাদেরকে সময় দিয়েছেন। আর এই কোভিড-19 এই দুর্যোগে আপনারা সবাই ভালো থাকেন বাংলাদেশে, সেই দোয়াই করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের শুভকামনা করে আজকের লাইভ প্রোগ্রাম এখানেই আমরা শেষ করতেছি। আমাদের নেক্সট লাইভ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।